ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যে আলোচনাটা শুরু করতে যাইতেছি এটা মূলত এক বৈঠকে সম্ভব না করা। তো আমার একটা ইচ্ছা আছে, এটা মোটামুটি সিরিজ আকারে করব। আজকে শুধু ভূমিকা অংশগুলো দিব। আর আমি আমার আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই যে আমি বায়াসড, আর আমার আলোচনা বায়াসড হবে, অর্থাৎ আমি নিরপেক্ষ দৃষ্টি থেকে আলোচনা করব না, নিরপেক্ষ জায়গা থেকে আলোচনা করব না। তো যে জন্য দেখা যাবে যে আমার আলোচনা এক পক্ষে, অর্থাৎ আমি যেহেতু একটা তুলনা করতেছি, আমার আলোচ্য বিষয়টা হচ্ছে যে তথাকথিত আধুনিক রাষ্ট্র এবং ইসলামী যে রাষ্ট্র, ইসলামী যে রাষ্ট্র চিন্তা, ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা এবং আধুনিক যে রাষ্ট্র চিন্তা বা রাষ্ট্র ব্যবস্থা, তাদের মধ্যে প্রতিতুলনা। তো আমি ইসলামী রাষ্ট্রচিন্তা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতি বায়াসড হয়ে যেহেতু আলোচনা করব, এর প্রতি আমি যথেষ্ট পরিমাণে কোমল থাকব। আর ওই আধুনিক রাষ্ট্র চিন্তার প্রতি আমি মোটামুটি তীব্রভাবে সমালোচনামূলক থাকব। তথাপি আমি চেষ্টা করব আমার পয়েন্ট অফ ভিউটা যেন যথেষ্ট যৌক্তিক হয়, যৌক্তিক জায়গা থেকে আলোচনা করতে। তো এই জন্য আমি ইন্ট্রোডাক্টরি কিছু বক্তব্য দিব। আমি আশা করি রাষ্ট্র কী এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হবে না, আপনারা সবাই এটা জানেন, বুঝেন। আমার আলোচনার রাষ্ট্রচিন্তার বা রাষ্ট্র বিষয়ক যে দার্শনিকতা, সেই জায়গাটা নিয়ে। তো আমরা মোটামুটি যারাই পৌরনীতির বই পড়ার সৌভাগ্য হয়েছে, আমরা একটা জিনিস খুব পড়ছি, কতগুলো নাম পড়ছি, নামগুলো আমি রিপিট করি: টমাস হবস, জন লক, জাঁ জ্যাক রুশো। তারপর আর কি পড়ছি আমরা এই সিরিয়ালে? স্টুয়ার্ট মিল অবশ্য অন্য লাইনে কাজ করছেন। রাষ্ট্র নিয়ে আর কারা কাজ করছেন? জাঁ জ্যাক রুশোর পরে উনি সমাজ নিয়ে কাজ করছেন, জন লক বলে ফেলছি আমি। এরপরে আমি একটু আরও এদিকে চলে আসি, একটু এই পাশটায় চলে আসি। যেমন দেখা গেছে যে মিশেল ফুকো, কার্ল মার্কস, বুকানিন, ম্যাক্স ওয়েবার। আমি এই নামটা খুঁজতেছিলাম, ম্যাক্স ওয়েবার। তো রাষ্ট্র নিয়ে এরা যে কথাগুলো বলছে, আমি প্রথমে ক্লাসিক যুগ থেকে একটু বলি। বলার আগে আমি ইন্ট্রোডাকশনটা শেষ করি। আর হলো ইসলামী রাষ্ট্র নিয়ে কারা কারা কথা বলছে। আমাকে ইসলামী রাষ্ট্র নিয়ে যখন পড়াশোনা করতে যাই, সবচেয়ে যে জিনিসটা আমার মজা লাগছে যে ইসলামী রাষ্ট্রচিন্তা সম্পর্কে আমাদের ক্লাসিক ইসলামী যুগের বা ইসলামী স্বর্ণযুগের আলোচকদের চেয়ে আমাদের আজকের রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা করতে গেলে উস্তাদ মওদুদির আলোচনায় দেখছি আমি প্রভাব বেশি রাখছে আজকের আলোচকদের মাঝে। আমি যতগুলো থিসিস ঘুরাঘেরা দেখছি, কোনো না কোনোভাবে উস্তাদ মওদুদির দ্বারা ওনারা প্রভাবিত বা ওনার দ্বারাই। ইভেন মওদুদি বিরোধীদের আলোচনাও দেখা যায় যে মওদুদি থেকে ঘুরাফিরাও কেমনে যেন ওদিকে জায়গা। তো আমি চেষ্টা করব ওই জায়গাটা থেকে মোটামুটি মুক্ত থাকতে। আমি মওদুদির চিন্তাকে অবশ্যই গুরুত্ব দিব, আলোচনা করব, তবে আমার চিন্তার কেন্দ্রে যেন উনি না এসে পড়েন, এই ব্যাপারে আমার সতর্কতার প্রয়োজন আছে, আমি বিশ্বাস করি। মওদুদি প্রতিষ্ঠিত জামায়াতে ইসলাম আমি রীতিমতো মুগ্ধ, মওদুদির চিন্তার প্রতি আমি রীতিমতো মুগ্ধ। তবে আমার এই মুগ্ধতা আমার চিন্তাটাকে মোটেও কি প্রভাবিত করতে আমি নারাজ। কারণ সকল গুরুত্বপূর্ণ জিনিস কি আমার জন্য গুরুত্বপূর্ণ না। তো যাই হোক, আমি আমার অবস্থান ক্লিয়ার করলাম। এবার আসি আলোচনায়। রাষ্ট্র এই চিন্তাটা বা এই জিনিসটা যখন আমাদের সামনে, আমরা যখন রাষ্ট্র কথাটা বলি, যেই চিত্রটা ভাইসা উঠে, সেই চিত্রটা কোনো এক আজব কারণে এখনকার যে রাষ্ট্রগুলো, এখনকার রাষ্ট্রগুলোকে আমরা আধুনিক রাষ্ট্র বলি। আমি এই নামটা আপাতত ব্যবহার করব। তবে আধুনিক রাষ্ট্র বলতে আমরা কি বুঝি সেটা আগে বলে নিই। আধুনিক রাষ্ট্র সবগুলোই কিন্তু দুনিয়ায় বর্তমানে যে চলতেছে এগুলো, যেমন কিছুদিন আগে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে আফগানিস্তান, অনেকেই মাইন্ড করবো এটা আবার কিছুদিন আগে প্রতিষ্ঠা হলো বলতে, এটা কত আগে? ওই মহাভারতের যুগের রাষ্ট্র আফগানিস্তান। তখন এটার নাম আফগানিস্তান ছিল না, তখন এটার নাম ছিল গান্ধার। কিন্তু তালেবানরা ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রটা আমূল চেঞ্জ করে দিছে। অর্থাৎ তালেবানরা ক্ষমতায় যাওয়ার আগে ওটা আধুনিক রাষ্ট্র ছিল, তালেবানরা গিয়া ওই আধুনিকতাকে চ্যালেঞ্জ করে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা অথবা পুরানো রাষ্ট্র ব্যবস্থাকে কি করছে, নতুন করে এখানে জীবনদান করছে। এখন প্রশ্ন হচ্ছে, ওটা কি আধুনিক রাষ্ট্র না? অথবা ইরান কি আধুনিক রাষ্ট্র না?
তোমরা প্রশ্ন করতে পারো যে আপনি আধুনিক রাষ্ট্র বলতে শুধুমাত্র এই নির্দিষ্ট ধরনের রাষ্ট্রকে বুঝাইতেছেন। আসলে আমি আধুনিক রাষ্ট্র কইতে গিয়ে কোনটাকে বোঝাই? সৌদি আরব কি আধুনিক রাষ্ট্র না? আধুনিক রাষ্ট্র বলতে আসলে কি বুঝাইতে চাইতেছি? আমার আধুনিক রাষ্ট্র হচ্ছে হেলেনিক চিন্তার যারা উত্তর সাধক, তাদের ব্রেইন চাইল্ড যে রাষ্ট্রগুলো সেগুলা, অর্থাৎ রেনেসা হইয়া ওয়েস্টফেলিয়া, রেনেসা এবং ওয়েস্টফেলিয়া হইয়া যে রাষ্ট্রগুলো আসছে আমি সেগুলোকে আপাতত আধুনিক রাষ্ট্র বলতেছি বা পশ্চিমা রাষ্ট্র বলতেছি। পশ্চিমা রাষ্ট্রের ক্ষেত্রে আমরা স্মারকগুলা কি কি মাইলস্টোনগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে তথাকথিত রেনেসা বা হেলেনিক চিন্তার পুনরুত্থান। রেনেসা এবং রেনেসা থেকে হাঁটতে ওয়েস্টফেলিয়া সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আশা করি। ধারণা না থাকলে কোনো সমস্যা নাই, আমরা পরবর্তীতে চ্যাটজিপিটি গেলে সে বলে দিবে। তো এই দুইটা পর্যায় পার হয়ে যে রাষ্ট্রগুলো আসছে এবং এই রাষ্ট্র ব্যবস্থা যাদের উপর চাপায়া দেওয়া হয়েছে তাদেরকে আমরা পশ্চিমা রাষ্ট্র বলবো। যেমন আমাদের এই রাষ্ট্রটা আসলে কোন ধরনের রাষ্ট্র? পশ্চিমা চিন্তার রাষ্ট্র। এখন আমি এটা যদি পশ্চিমা রাষ্ট্র কই কনফিউশন হইতে পারে, তা আমি এটাকে পশ্চিমা রাষ্ট্র না বললে বলবো আধুনিক রাষ্ট্র। তাহলে ইসলাম কি আধুনিক না? এটা প্রশ্ন হইতে পারে, ইসলামী রাষ্ট্রগুলো কি আধুনিক না? ও ব্যাপার হচ্ছে ওটা চিরন্তন। ইসলামী রাষ্ট্রটা চিরন্তন। আমি আগেই বলে নিছি যে আমি বায়াসড, ঠিক আছে? ইসলামী রাষ্ট্রচিন্তার প্রতি বায়াসড, এই জন্য আমি এটা যেহেতু চিরন্তন ওটাকে আপাতত ইসলামী রাষ্ট্র নামে চালাবো। এটা হলো আমার ডিসক্লেমারটা শেষ হইল। এবার আসি, আমরা একটু আগে কিছু পণ্ডিতের নাম কইছি, কিন্তু ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের কিছু পণ্ডিত, আমাদের কি ইসলামী রাষ্ট্র চিন্তা ছিল না? ছিল, সেটাও আমরা আসবো। তো তার আগে আমি যে জিনিসটা শুরু করতে চাই, দুইটা রাষ্ট্রের কিছু গুণগত পার্থক্য, অর্থাৎ এই রাষ্ট্রগুলোর ভিতরে কিছু গুণগত পার্থক্য আছে। ইসলামী রাষ্ট্র এবং আধুনিক রাষ্ট্রের কিছু গুণগত পার্থক্য আছে, যেটা আমার মূল আগ্রহের জায়গা। এবার আমি আগে আধুনিক রাষ্ট্রটা বলি, যেহেতু আমরা আধুনিক রাষ্ট্রে জন্মাইছি, আধুনিক রাষ্ট্রে অভ্যস্ত, তাহলে আমি আধুনিক রাষ্ট্রটাকে মোটামুটি ব্যাখ্যা দাবি রাখি এখানে। আধুনিক রাষ্ট্রগুলোর চরিত্র, আমি আমার একটা সাবেক লেকচারে এই কথা বলছিলাম যে আধুনিক রাষ্ট্রগুলো মূলত গ্রিক রাষ্ট্রচিন্তার ফল বা হেলেনিক রাষ্ট্রচিন্তার উত্তর সাধকদের ব্রেন চাইল্ড। এটা আমি সবসময় দাবি করি। গ্রিক রাষ্ট্রগুলো দেখো, আমরা যখন পড়ছি কত সুন্দর ছিল না? কি বিউটিফুল ছিল! কীরকম? একটা নগরের ভিতরে কিছু মানুষ থাকবে, এখানে সবাই নাগরিকদের ভোটাধিকার, নাগরিকদের কথায় বার্তায়। কিন্তু একটা সমস্যাও ছিল, যে সমস্যাটা আমরা এর আগে দেখি না, ঠিক আছে? গ্রিক রাষ্ট্রগুলো নিয়ে আলোচনা হয় এই জন্য, কারণ বাকিগুলার কোনো ডকুমেন্টেড আলোচনা আমাদের কাছে আসে না। যেমন গ্রিসের অনেক আগে আমাদের সিন্ধু সভ্যতা বা সিন্ধু নগর রাষ্ট্রগুলো ছিল, তারপর মেমফিস ভিত্তিক এবং কাহিরো ভিত্তিক মিশরীয় সভ্যতা বা রাষ্ট্র ছিল, ঠিক আছে? কিন্তু ওগুলো নিয়ে অত ভালো ওয়েল ডকুমেন্টেড কোনো আলোচনা আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় নাই, ঠিক আছে? তো আমাদের প্রাচীন রাষ্ট্র ব্যবস্থা বুঝতে হলে যে জন্য এখন গ্রিকরা যেহেতু ওয়েল ডকুমেন্টেড, ওদেরকে দিয়ে বুঝতে হইতো। মজার ব্যাপার হচ্ছে আমাদের আকাবির একরাম, ঠিক আছে, ওনারাও কিন্তু গ্রিক রাষ্ট্র নিয়ে আলোচনা শুরু কইরা নিজেদের রাষ্ট্র আলোচনায় শেষ করছেন, ঠিক আছে? তো আমি আল ফারাবিকে আজকে আলোচনায় আনবো। ওই দিন আমরা ইবনে খালদুন সম্পর্কে হালকা টাচ দিছি, ঠিক আছে? ওই দিন আমার ইচ্ছা ছিল ইবনুল আরাবির এই রাষ্ট্রটা নিয়ে চিন্তা করা, পরে ইবনুল আরাবির ইচ্ছা আমার কাছে ফারাবিরটা গুরুত্বপূর্ণ বেশি মনে হইলো আজকের টপিকের সাথে, তো আমি ওনাকেও আনবো। এখনো ইন্ট্রোডাকশন লেভেলেই আছি না? আমরা প্রথমে শুরু করি যে পশ্চিমা রাষ্ট্র, গ্রিস দিয়ে শুরু করি, যেহেতু পশ্চিমারা গ্রিস দিয়ে শুরু করে, আমরাও গ্রিস দিয়ে শুরু করি। গ্রিক রাষ্ট্রগুলোর একটা সমস্যা ছিল, যারা রাষ্ট্রের নাগরিক ছিল না তাদের অধিকার লইয়া, তাদের মানবিকতা নিয়ে গ্রিক রাষ্ট্রের কোনো মাথা ব্যথা ছিল না। আমি আবারও বলি, গ্রিক রাষ্ট্রগুলোর যারা নাগরিক না, ঠিক আছে, তাদের স্ট্যাটাস ছিল গ্রিসের কাছে দুই রকম। এক, সে আমার স্বার্থের অনুকূলে, প্রত্যক্ষ অনুকূলে, অথবা সে আমার শত্রু। আমি আবার কই, তার নাগরিকদের বাইরে দুনিয়ায় যত মানুষ ছিল তারা যদি তার স্বার্থের অনুকূলে থাকে তাহলে ওয়েলকাম,
যদিও সে নাগরিকদের অধিকার পাইতো না। যদি সে স্বার্থের অনুকূলে না থাকতো তাহলে সে কি শত্রু। আমরা স্পার্টার ক্ষেত্রে, মেসিডোনিয়ার ক্ষেত্রে এই চিত্রটা বারবার দেখছি। ঠিক আছে, অ্যাথেন্সে আমাদেরকে কি দেখানো হয়? অ্যাথেন্স খুব সুন্দর বিউটিফুল একটা জায়গা ছিল, ওইখানে একটা এগোরা ছিল, বাজারের ওই সিঁড়ির দায়রে বয়া বয়া বড় বড় ফিলোজোফাররা, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, জ্যানো, ঠিক আছে, এরকম বড় বড় ইয়ারা বড় বড় তত্ত্ব কপচাইছেন। কত সুন্দর, হ্যাঁ, প্রায় স্বর্গের কাছাকাছি একটা ব্যবস্থা। কিন্তু ওই গ্রিসের ওই রাষ্ট্রটা চলতো আশপাশের ভূমির মানুষদেরকে দাস বানায়া, ওই দাসেদের শ্রমে ঘামে এই রাষ্ট্রটা চলতো। এবং যে পিজেন্ট, বিশাল বড় যে পিজেন্ট শ্রেণী ছিল এই রাষ্ট্র সংলগ্ন, ওই যে কৃষিজীবী যে শ্রেণীগুলা ছিল, ওদের কাছ থেকে জোর করে আদায় করা ট্যাক্সের পয়সায় এই রাষ্ট্রগুলা চলতো। এই কতিপয় নাগরিক এই সুযোগ সুবিধাটা নিত। আমি কি বলতে পারতাছি? দীর্ঘ সংগ্রামের পর পিজেন্টরা এক সময় কি নাগরিকত্ব নিছে, কিন্তু ওইটা দীর্ঘ সংগ্রামের পর। ইভেন এই রাষ্ট্রগুলাকে রক্ষা করতো যে সমস্ত সৈনিক, এরকম প্রচুর সৈনিকের নাগরিকত্ব ছিল না, নাগরিক অধিকার ছিল না। কোনো দাসের তো নাগরিক অধিকারের প্রশ্নই উঠে না। ইভেন বিদেশি কিংবা এই নগরের অধিবাসী না, অথবা নগরের আন্ডারে যেই ভূমিগুলো আছে নগরের বাইরে, তার অধিবাসী না, তারা বিদেশি, তাদেরও কোনো অধিকার ছিল না। তারা এই ভূমিতে এসে কোনো কাজ করলে খাজনা দিতে হতো, ট্যাক্স দিতে হতো। গ্রিক রাষ্ট্রগুলো কিভাবে চলতো আমরা কি বলতে পারছি? মজার ব্যাপার হচ্ছে, ওয়েস্ট ফিলিয়ার পরের রাষ্ট্রগুলোর চিত্রটা একটু কল্পনা করো। নিজেদের সীমার বাইরের মানুষের মানবতালে এদের কি কোনো টেনশন ছিল না। তারা বাঁচলো না মরলো, তারা নিজেরাই লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে, কোটি কোটি মানুষ হত্যা করছে। দুইটা না তিনটা মহাদেশ উজাড় করে দিছে। এই হেলেনিক রাষ্ট্রের উত্তর সাধক যে রাষ্ট্রগুলা ছিল, ইউরোপীয় রাষ্ট্রগুলা কি করছে? তিনটা মহাদেশ খালি করে দিছে, শুধু হত্যা কইরা। একটা মহাদেশের অর্ধেকের মতো মানুষকে তারা দাস বানাইছে জোর করে, অন্যায়ভাবে। আমি কি বলতে পারছি? তিনটা মহাদেশের রিসোর্স নেওয়ার জন্য তিনটা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অশেনিয়া, তিনটা মহাদেশের প্রায় প্রত্যেকটা মানুষকে হত্যা করছে। কারণ ওদের চোখে যে আমার নাগরিক না, যে আমার লোক না, সে কি মানুষই না। আমি কি বলতে পারছি? গুড। এরপর কি করছে? তাহলে আমরা বুঝছি তো হেলেনিক রাষ্ট্রের উত্তরাধিকারদেরকে আমরা মোটামুটি চেহারা দেখতে পারতেছি, ঠিক না? কারণ হেলেনিক রাষ্ট্রের এতটা নিষ্ঠুর হওয়ার মতন উপায় ছিল না, কারণ তারা ছোট ছোট, তাদের মানুষ ছিল কম সংখ্যায়। সক্রেটিসের মতো দার্শনিকরা তলার লিয়ে যাওয়া লাগছে ফাইট করার লেগা, তাদের জায়গা কম ছিল, ঠিক আছে, তারা বেশি জায়গা চাইলেও কলোনাইজ করতে পারতো না। এই জন্য তাদের চেহারার বিভৎস অংশটা আমরা দেখি নাই, তাদের আইনের কিছু বিভৎসতা আমরা পাই, ঠিক আছে। যেমন কেউ যদি বিদেশি বিয়ে করে তার নাগরিকত্ব চলে যাবে, বিষয়টা আমি বলতে পারছি। এইরকম ভয়াবহ সব ছিল, আইন ছিল। আচ্ছা, এখন এই রাষ্ট্র আওয়ামী লীগ দেখে শিশু লীগ খেয়ে প্যাকেজ দিই। এবার আসি হেলেনিক রাষ্ট্রের উত্তরাধিকারদের এই ছোট্ট একটা চেহারা দেখাইলাম। হেলেনিক রাষ্ট্রগুলার ভিতরে কি কি উপাদান ছিল যেটা তারা পরবর্তীতে গ্রহণ করছে, এবং কেন হেলেনিক চিন্তাকে তাদের গ্রহণ করতেই হয়েছে, সেটাই আমরা একটু যাই। আধুনিক রাষ্ট্রের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে আধুনিক রাষ্ট্রের জন্মের আগে ইউরোপে রাষ্ট্রগুলা ছিল মূলত থিওক্রেসি। থিওক্রেসিটা কেমন ছিল? ইসলাম সম্পর্কে কিন্তু থিওক্রেসি শব্দটা ব্যবহার করা যায় না, যদিও এরা অনেকবার ব্যবহার করছে ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে। থিওক্রেসিটা কি? থিওক্রেসিটা হইল যখন রাষ্ট্রের কাজকর্মের উদ্দেশ্য থাকে ধর্মের গৌরব। একটু মনোযোগ দিয়ে এই কথাটা মনে রাখো, যখন রাষ্ট্র ধর্মের গৌরবের জন্য কাজ করে, বিষয়টা বুঝছো? রাষ্ট্র হইল ধর্মের একটা টুল থিওক্রেসির ক্ষেত্রে।
রাষ্ট্র হলো ধর্মের টুল, এটা হলো থিওক্রেসি। বিষয়টা বুঝছো? এখানে থিওক্রেসি আসলে ধর্মীয় আইন কানুন দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র নিজের মতন চলে, কিন্তু রাষ্ট্রের কাজ হলো চার্চ বা ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অধীনে থাকে। আমি কি বুঝাই করতে পারছি? যেমন ভারত যদি আজকে হিন্দু রাষ্ট্র হয়, হিন্দুদের তো কোনো রাজনৈতিক নিয়মকানুন নাই, কোনো রাজনৈতিক নাই, চিন্তা দর্শন উত্তরাধিকার নেই, কোনো পলিটিক্যাল ট্র্যাডিশন নাই হিন্দু হিসাবে। এবং তাদের যে কিতাবাদি আছে, যে গ্রন্থাদি আছে, সেখানে কি দুই চারটা বেইমানি ছাড়া কোনো রাজনৈতিক মানে দিক নির্দেশনামূলক কিছু নাই। তাহলে ভারত যদি এখন হিন্দু রাষ্ট্র হয়, যেমন নেপাল কিছুদিন আগে হিন্দু রাষ্ট্র ছিল, এই যে ইয়ার আগে ওই যে রাজারা যে মেরা লাইছে তার আগে নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র ছিল, ঠিক আছে? তাহলে ওইটা ছিল থিওক্রেসি, অর্থাৎ ধর্মীয় কর্তৃপক্ষ কি করবে? রাষ্ট্রের প্রধানের ভূমিকা পালন করবে, বা রাষ্ট্র ধর্মীয় কর্তৃপক্ষের অধীনে থাকবে, কিন্তু রাষ্ট্র ধর্ম দিয়া চলবে না বা ধর্মীয় আইন কানুনে চলবে না। এটা হলো থিওক্রেসি। ইউরোপীয় থিওক্রেসিটা তাই ছিল। আমি কি বলতে পারছি? যেমন থিওক্রেসিতে কেমন ছিল? রাষ্ট্রের প্রধান রাজা বা প্রিন্স, ঠিক আছে? রাজা, সম্রাট বা প্রিন্স ছিল রাষ্ট্রের প্রধান, কিন্তু ওইখানে সমান্তরালে আইন ছিল হোলি রোমান ক্যাথলিক আইন ছিল সমান্তরালে, বা চার্চের ওখানে ছিল। এখন কি করতো? চার্চ নিজেদের মতো কইরা আইন একটা বানায় ওইটা মানুষের উপর প্রয়োগ করতো। রাষ্ট্র আলাদাভাবে আইন প্রয়োগ করতো। রাষ্ট্র কোনো একটা আইন প্রয়োগ করতে চাইলে বা রাষ্ট্র কোনো একটা কাজ করতে চাইলে গির্জা কর্তৃপক্ষের অনুমতি চাইতো। তাদের কাছে ডক্ট্রিন চাইতো না যে বাবা আমার এটা ফতোয়াটা কি কও, কারণ এরকম ডক্ট্রিন খ্রিস্ট ধর্মের ছিল না। খ্রিস্ট ধর্মের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌল কোনো ডক্ট্রিন ছিল না। ওল্ড টেস্টামেন্টে কিছু ডক্ট্রিন ছিল, এগুলো অধিকাংশ ইনহিউম্যান। আর তোমরা আবার কেউ মাইন্ড করো না যে ওল্ড টেস্টামেন্ট কিন্তু কেবল তাওরাত না, অনেকগুলা গ্রন্থের সমাহার, ঠিক আছে? এবং তাওরাত জাবুরের যা কিছু ছিল এর বড় অংশ বিকৃত হয়ে গেছে। আচ্ছা, তো ওইখানে তোমার খ্রিস্টীয় যাজকরা কর্তৃপক্ষর কোনো একটা কাজকে অনুমোদন দিত, ঠিক আছে? খ্রিস্টীয় যাজকদের প্রধান শর্ত মানে প্রধান কনসার্নটা কী ছিল? ওইখানে খ্রিস্টীয় যাজকদের সহজ একটা প্রধান কনসার্ন ছিল, সেটা হলো যে চার্চ এর দ্বারা লাভবান হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি একটা চার্চ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাইলে তারা এটাকে বাধা দিত। চার্চ যদি ক্ষতিগ্রস্ত না হয় লাভবান হইতো, তাহলে অনুমোদন দিত। যেখানে চার্চ নিরপেক্ষ, অর্থাৎ এখানে তার লাভও নাই লসও নাই, ওই সমস্ত ক্ষেত্রে চার্চ দেখতো না, ছাড় দিয়ে রাখতো। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদেরকে, অ্যাডাল্ট্রি, বুঝছো? রাজাদের ভিতরে বা ওই সমাজে ব্যাপকভাবে ছিল, ক্ষমতাবানদের ভিতরে। এটা লইয়া চার্চের মাথা ব্যথা ছিল না, কারণ চার্চের এখানে লাভও নাই লসও নাই। বেবিচার, ঠিক আছে? কিন্তু কোনো মহিলা যদি পড়ালেখা করতো তাহলে তার খবর ছিল, এটা উইচক্রাফট হয়ে যেত। কেন উইচক্রাফটের ব্যাপারে চার্চ প্রচণ্ড রকমের কঠোর ছিল। মজার ব্যাপার হচ্ছে উইচক্রাফট সম্পর্কে চার্চের এই কঠোরতার কারণটা বাইবেল অনুসন্ধান করা তোমরা পাবা না। কারণ চার্চ বাইবেলের উপর নির্ভর করে গড়ে ওঠা কোনো প্রতিষ্ঠান না। চার্চ হইল তথাকথিত খ্রিস্টীয় ঐতিহ্যের উপর ভর করে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান, যার অধিকাংশই ছিল প্রকৃতিতে পৌত্তলিক, মানে নেচারের দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে যেটাগুলো ছিল পৌত্তলিক। আমি এবার বলতে পারছি তো? আচ্ছা, যাই হোক, এখন খ্রিস্টীয় চার্চগুলা একটা সময় দেখা গেল যে হোলি রোমান আম্পায়ারের নাম তো আমরা সবাই শুনছি। জার্মানিক বিভিন্ন রাষ্ট্রগুলা বা রাজ্যগুলা হোলি রোমান আম্পায়ারের আন্ডারে ছিল। একটা সময় দেখা গেল যে হোলি রোমান আন্ডার যেহেতু অনেকগুলা প্রিন্সডম তার অধীনে ছিল, মাঝে মাঝে তারা স্বৈরাচারী আচরণ করত। সবচেয়ে বড় সমস্যা ছিল তারা চাচ্ছিল যে তাদের একটা খ্রিস্টীয় ঐতিহ্য, রাজনৈতিক ঐতিহ্য তৈরি করতে, কিন্তু এত একটা ঝামেলা ছিল। তোমরা কইতে পারো আমি তো শুরু করছিলাম হেলেনিক দিয়া, তো এখানে পড়লাম গেলিয়া।
এটা কইতাছি কেলে গাইলাম। তারা খ্রিস্টীয় একটা ঐতিহ্য তৈরি করতে চাইছিল, যা কিনা পরবর্তী সময়ের খ্রিস্টীয় রাষ্ট্র বা রাজ্যগুলোকে কী করবে, লেজিটিমেট করবে, এরকম একটা ঐতিহ্য তৈরি করতে চাইছিল। কিন্তু সমস্যা হয়েছে, খ্রিস্টীয় ঐতিহ্যে বইলা যেই সমস্ত জিনিস তৈরি হয়েছিল তার কোনোটাই কি ঐশী চিন্তাভাবনার ফল ছিল না, উপস্থিত চিন্তাভাবনার ফল ছিল, কোনো একজন রাজা, কোনো একজন পোপ, কোনো একজন যাজকের ইচ্ছা অনিচ্ছার ফল ছিল, যেই জন্য এগুলা অনেকটা একটা কন্ট্রাডিক্ট করতো, অনেকগুলো কন্ট্রাডিক্ট করতো, যায় ঝামেলা লাগতো। একসময় প্রিন্সরা দেখলো যে শাসন করি আমরা, যুদ্ধ করি আমরা, পরিশ্রম করি আমরা, আর যাজকরা আমাদেরকে অনুমোদন দেয়। এটা নিয়ে প্রচুর যায় ঝামেলা হয়েছে। ও সার্বভৌমত্ব কার হাতে থাকবে, একটা মজার প্রশ্ন ছিল এটা। এরা রাজার সার্বভৌমত্ব অনুমোদন করতো না, মজার ব্যাপার হচ্ছে ঈশ্বরের সার্বভৌমত্ব অনুমোদন করতো না, এরা চার্চের সার্বভৌমত্ব অনুমোদন করতো। আমি কি বলতে পারছি যে চার্চ হলো সার্বভৌম প্রতিষ্ঠান, হয় আল্লাহরে দেন হলে রাজারে দেন, না এরা দুইটার একটাও দিবে না, চার্চের হাতে রাখবে। কারণ ঈশ্বর ছিল চার্চের মুখাপেক্ষী, আর জনগণ ঈশ্বরের কাছে পৌঁছাইতে হলে বা ঈশ্বরের কিছু কিছু অনুমোদন পাইতে হইলে, ঈশ্বরের জানতে হইলে চার্চের মুখাপেক্ষী হতে হবে। অর্থাৎ ঈশ্বরও চায়া থাকতো চার্চের দিকে, জনগণও চায়া থাকতো চার্চের দিকে। তাহলে চার্চ এখানে মূল ব্যাপার হয়ে গেছিল। বিষয়টা বুঝছো? ঈশ্বর কখনোই চার্চের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে কথা কইতো না, স্টিল পারে না। ছোট্ট একটা উদাহরণ দিই। ঈশ্বর দেখা গেছে বাইবেলে লূত আলাইহিসসালামের কওমের ব্যাপারে অভিশাপ দিছে, এবং এই আচরণ যারা করবে তাদের ব্যাপারে অভিশাপ দিছে বাইবেল, ঈশ্বর এক সময়। বিষয়টা বুঝছো? ঈশ্বর নিজের কথা পাল্টাই লিছে। কয়দিন আগে আমাদের এই যে দ্য হোলি সি, ভ্যাটিকান, কয়দিন আগে কি করছে, তোমার সমকামিতাকে বৈধতা দেওয়া দিছে, হ্যাঁ, এবং ব্লেসিং দিছে ঈশ্বরের নামে, যে ঈশ্বর এদেরকে গ্রহণ করছে। তাহলে ঈশ্বর চার্চের দিকে চায়া রাখতে হয়। বিষয়টা বুঝছো? বিষয়টা বুঝছো না? তাহলে চার্চের হাতেই হলো গিয়া তখন ক্ষমতা ছিল। তাহলে এখন ক্ষমতা হলো চার্চের হাতে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, কাহিনী যেটা ঘটছে, তাহলে ঈশ্বর এবং জনগণ দুপক্ষই চার্চের মুখের দিকে চায়া থাকতো। রাজারা দেখলো যে না, এটা তো ঝামেলা, আলাদা যা মন চায় তাই কয়, মানে যাজকরা। এর ভিতরে একটা সমস্যা হয়ে গেছে, প্রোটেস্ট্যান্টরা। আগে তো শুধু ক্যাথলিকরা ছিল, ক্যাথলিকদের সাথে এর আগে মারামারি ছিল অর্থোডক্সদেরকে বাইরে এরা সরাইয়া ফেলাইতে পারছে। আক্কা প্রোটেস্ট্যান্টরা উঠে গেল। জার্মানি তখন শক্তিশালী হয়ে গেছে। জার্মানি শক্তিশালী হয়ে যাওয়ার কারণে ও এর ভিতরে হোলি রোমান আম্পায়ার থেকে বাইরে হয়ে গেছে ব্রিটেন। তাদের একটা ঝামেলা লাগলো, বউরে ডিভোর্স দেওয়া যাইতো না আগে চার্চের নিয়ম অনুসারে, স্ত্রীকে ডিভোর্স দেওয়া যেত না। এখন রাজার তো স্ত্রীকে ডিভোর্স দেওয়া লাগবে, কিন্তু চার্চে তো অনুমোদন দিবে না, কারণ ওই যে চার্চ নিয়ত করছে যে তারা একটা ঐতিহ্য তৈরি করবে, এখন তারা অনুমোদন দিবে না। হে বেটা লোক, তোরারে মানলাম না হর। তো উনি ইংল্যান্ড তখন বাইরে গেছে। ইংল্যান্ডে প্রোটেস্টানিজম তখন শুরু হয়েছে, এরা প্রোটেস্ট করা শুরু করছে। কিন্তু মার্টিন লুথারের হাত ধরে প্রোটেস্টানিজম একটা কি ভিত্তি পাইছে, একটা বুদ্ধিবৃত্তিক ভিত্তি পাইছে, এবং একটা আন্দোলনের রূপ নিছে, এবং প্রোটেস্ট্যান্টরা এক সময় যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে। এখন দেখা যায় যে আমি যে চার্চ মানবো, এখানে একটা ঝামেলা আছে। প্রোটেস্ট্যান্টরা এক কথা কইতাছে, এরা এক ধরনের ডক্ট্রিন দেয়, ক্যাথলিকরা এক ধরনের ডক্ট্রিন দেয়। দুই চার্চের লাগছে আবার ধুম মারামারি, এবং ধীরে ধীরে জার্মান অঞ্চলে মার্টিন লুথার কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে যাওয়া শুরু করে। এর মধ্যে আরেকটা ঝামেলা হয়ে যায়, সেটা হচ্ছে পাশাপাশি মুসলিম দুনিয়া খুব শক্তিশালী তখন, সামরিক দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সম্পদের দিক থেকে মুসলিম দুনিয়া প্রচণ্ড শক্তিশালী। এই হয়ে গেছে আরেক ঝামেলা। বিষয়টা বুঝছো? আর মুসলিম দুনিয়া দেখা যাইতেছে যে এরা কিছু হইলে চার্চের গৌরব, চার্চের সাথে ঈশ্বর আছেন, ঈশ্বর আমাদেরকে কি দিবেন, প্রোটেক্ট করবেন, ঈশ্বর আমাদেরকে গৌরব দিবেন, কিন্তু খায় মায়ের। আর মুসলমানদের যে ফলস ঈশ্বর, সে তাদেরকে গৌরব দেয়। ঠিক আছে? আরেকটা জিনিস গড়ে উঠতেছিল তখন, মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে আগানো শুরু হইলো, এবং এরা পরিপূর্ণভাবে মুসলমানদের উপরে জ্ঞান বিজ্ঞানে নির্ভরশীল হয়ে গেছে। কিন্তু চার্চ মুসলমানদের জ্ঞান বিজ্ঞান নিজেরা ফিল্টার করা ছাড়া দিতে রাজি না।
এবং অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান চার্চ ফিল্টার করে আটকে ফেলাইছে। এটা ছিল আরেক ঝামেলা। এই গুরুত্বপূর্ণ জ্ঞানগুলো যদি চার্চ ফিল্টার করে, এটি রেনেসা কিন্তু শুরু হয়েছিল তখন থেকে, যে জ্ঞান বিজ্ঞানে চার্চ ফিল্টার করতে পারবে না, এবং অনেক বড় বড় জ্ঞানীরা বাইরেও ফেলাইছে, আমরা জানি ইতিহাসে। ঠিক আছে, মুসলমানরা দেখা যায় যে বিজ্ঞানী সব পলায় যেতে হয় মুসলিম ভূমিতে, সকল বিজ্ঞানী মুসলিম ভূমিতে পালায় যেতেছে, নিজেরা এক ধরনের শূন্যতা অনুভব করতেছে। এই ইউরোপীয় রাষ্ট্রগুলা, হোলি রোমান আম্পায়ারের ভিতরে রাজ্যগুলো তাই করতেছে। তারা দেখলো যে ইংল্যান্ড যখন সরে গেছে, কিচ্ছু হয়েছে না ইংল্যান্ডের, ইংল্যান্ড উন্নত হইতেছে, মুসলমানদের জন্য দরজা খুলে দিছে। ঠিক আছে, মুসলমানদের জন্য দরজা খুলে দিছে ইংল্যান্ড, ওখানে ধুম জ্ঞান বিজ্ঞান ঢুকতেছে, আর আমরা এখানে মূর্খের মতন বয়ে রয়েছি। ও প্রিন্সরাও কী করলো, বিদ্রোহ শুরু করলো চার্চের বিরুদ্ধে, এবং অনেকগুলা যায় ঝামেলার পরে, যেটাকে বলে এটা হলো গিয়া ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, 1600 কত সালে হয়েছিল, সম্ভবত 1640-এর দিকে হয়েছিল, মানে ওই সময়টা আর কি, 1600 সামথিং। তাহলে ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া হয়। ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া হওয়ার পর ছোটো ছোটো যে প্রিন্সডমগুলো ছিল, ওই ওয়েস্টফেলিয়ার একটা ধারা ছিল এরকম, ট্রিটির একটা ধারা ছিল এরকম, যে সার্বভৌমত্ব থাকবে রাষ্ট্রের হাতে। এতদিন তো সার্বভৌমত্ব কার হাতে ছিল, চার্চের হাতে। একটা কথা আমি আবার ক্লিয়ার করে দিই, চার্চ তার নিজের সব কিছুকে ঈশ্বরের বলতো, চার্চ বলতো ঈশ্বরের কি সার্বভৌমত্ব। তো আমরা চার্চের কথায় যেন বিভ্রান্ত না হই। চার্চের ঈশ্বর, আমি প্রথমে বলে দিছি যে উনাকে চার্চের মুখোমুখি থাকতে হয় ঈশ্বরের। স্টিল টুডে ঈশ্বর চার্চের মুখাপেক্ষী। জেসাসকে তার নিজের কথা বদলাইতে হয়, জেসাসকে তার নিজের অবস্থান বদলাইতে হয়। ইভেন জেসাসের যিনি পিতা, তাকে একই কাজ করতে হয় বারবার, গির্জার মুখোমুখির দিক চায়। আর গির্জার সবসময় সবচেয়ে বড় সুবিধা হলো চার্চের, যখন যার হাতে ক্ষমতা, একসময় ক্ষমতা ছিল সেনাপতিদের হাতে, সামন্ত রাজাদের হাতে, চার্চ সামন্ত রাজাদের অনুযায়ী ডক্ট্রিন দিছে। এখন হলো কর্পোরেশনের হাতে ক্ষমতা দুনিয়ার, চার্চ কর্পোরেশনের লগে ঝামেলায় যাবে না। আমি কি বলতে পারছি? 1500 সালের পর থেকে চার্চ এই কাজ শুরু করে দিছে অলরেডি, ক্ষমতাবানদের পূজা করা। ঠিক আছে, তো চার্চের ঈশ্বরও কিন্তু একই কাজ করে, যেহেতু চার্চ পূজা করে, চার্চের ঈশ্বর তার আরেক জাত না। আমি কি বলতে পারছি? আচ্ছা, এবার আসি। তো ওয়েস্টফেলিয়াতে সার্বভৌমত্ব তখন কার হাতে দেওয়া হইল? রাষ্ট্রের হাতে সার্বভৌমত্ব অর্পণ করা হয়। আর রাষ্ট্রের মালিক যেহেতু প্রিন্স বা রাজা, উনি সার্বভৌমত্ব প্র্যাকটিস করেন। আমি বলতে পারছি? অর্থাৎ আজকে যে সার্বভৌমত্ব কিচ্ছা শুরু হয়েছে, যেমন আমি প্রায় সময় একটা প্রশ্ন তুলি সবাইরে, মনে আছে যে ঈশ্বরের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব দুইটা আলাদা জিনিস, বা খোদার সার্বভৌমত্ব। যখন কেউ বলে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর হাতে থাকবে, আমি ঠাস করে প্রোটেস্ট করি। লক্ষ্য করছো এটা? তোমরা বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো। এরপর পশ্চিমা রাষ্ট্রগুলো করলো কি, নিজেদেরকে শেপ দেওয়া শুরু করলো। তারা কিন্তু খ্রিস্ট ধর্মকে ছাইড়া দেয় নাই। এর আগে খ্রিস্ট ধর্ম কি ছিল? এদের সার্বভৌমত্বের ধারক চার্চ, কিন্তু চার্চ এখন হলো তাদের সহযোগী। তারা কিন্তু খ্রিস্ট ধর্মকে ছাড়ে নাই, এরা চরিত্রে খ্রিস্টান, কাজে কর্মে ঐতিহ্যে কালচারে এরা খ্রিস্টান। বিষয়টা বুঝছো? কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এরা ধর্মনিরপেক্ষ। এখন জিজ্ঞেস করো কেন? এবার আসো এই জিনিসটা ব্যাখ্যা করি। আমি আগেই বলছি যে খ্রিস্টীয় নৈতিকতা, বুঝছো, খ্রিস্টীয় যে নৈতিকতা গড়ে উঠছিল, সেটা গড়ে উঠছিল তোমার মনে করো মানে 7ম শতাব্দী, 8ম শতাব্দী, 9ম শতাব্দীর নৈতিকতাকে অনুসরণ করা, এবং ওইটা স্বভাবে অনেক বেশি পৌত্তলিক এবং অনেক বেশি, এটাকে কি বলা যায়, সামন্তবাদী ছিল স্বভাবে। তো দীর্ঘদিন পর্যন্ত তারা কিন্তু দুনিয়ারে চালাইতে পারছে এগুলা দিয়া, ওই নৈতিকতা দিয়া এবং ওই চরিত্র দিয়া, প্রকৃতি দিয়া। কিন্তু পৃথিবীতে যখন মোটামুটি জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটলো এবং সম্পদের পরিমাণ বাইরে গেল, এটাকে তো কথা মনে রাখবা, পৃথিবীতে সম্পদের পরিমাণ বাইরে যাওয়া, এই কথাটা একটু নোট করে রাখো তোমরা। তখন খ্রিস্টীয় বা চার্চের নৈতিকতা আর কাজ করতেছিল না। বিষয়টা বুঝছো? যে জন্য তাদেরকে সরে আসতে হয়েছে। কিন্তু তারা চরিত্রে, কালচারে তারা কিন্তু সবাই খ্রিস্টান ছিল।
তারা খ্রিস্ট ধর্মকে ত্যাগ করে নাই, শুধু রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বানাইছে। রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বানাইছে মানে কি? এখানে একটা মজা আছে। রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বানাইছে মানে হলো গিয়া রাষ্ট্রীয় ডিসিশন মেকিং এবং পলিসি মেকিংয়ের ক্ষেত্রে ধর্মকে তারা কি করে নাই? প্রধান উপজীব্য হিসাবে রাখে নাই। কিন্তু যেইখানে প্রয়োজন পড়বে ধর্মকে ব্যবহার করার মতন ধর্মের সাথে তারা সমঝোতা কইরা নিছে, অর্থাৎ ধর্মকে রাষ্ট্রের অধীনস্থ বানায় দিছে। আমি কি বলতে পারছি? আগে যেখানে রাষ্ট্র ছিল চার্চের অধীনস্থ, সেখানে এখন চার্চকে তারা কি করছে? চার্চ না, ধর্মকে, খ্রিস্ট ধর্মকে। চার্চ আর খ্রিস্ট ধর্ম আলাদা দুইটা জিনিস। একটু কিছুক্ষণের লেগে আপাতত এটা ধরে নাও, কথাটা কন্ট্রাডিক্টরি মনে হইতে পারে। খ্রিস্ট ধর্ম হইল চার্চের আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং নৈতিকতার ক্ষেত্রে ওই সমস্ত বিধিবিধান, বিষয়টা বুঝছো, যা পালন করলে একজন মানুষ খ্রিস্টান হয়। ঠিক আছে? এটা হলো খ্রিস্ট ধর্ম। আর চার্চ হইল গিয়া খ্রিস্ট ধর্ম যার হাতে থাকতো, ক্ষমতা যার হাতে থাকতো এবং খ্রিস্ট ধর্মের নিত্য নতুন ডক্ট্রিন যার হাতে থাকে, সে হলো কি? চার্চ। চার্চ হলো খ্রিস্ট ধর্মের অভিভাবক। আমি বুঝা করতে পারছি? আচ্ছা, এবার আসো, যেমন তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। ইউরোপীয়রা যত জায়গায় গেছে মানুষের দৈরা মাইরা কাইটটা খ্রিস্টান বানাইছে। লক্ষ্য করছে এটা? সভ্য দুনিয়ায় এরা খ্রিস্ট ধর্ম, এরা প্রথমে নিজেরা গেছে বন্দুক লইয়া লইয়া, পিছনে বাইবেল লইয়া, মানে একজনের হাতে রাইফেল আরেকজনের হাতে বাইবেল। হ্যাঁ, রাইফেল দিয়ে গুলি করে মারছে, যেটা বাচ্চা গেছে গা, গুলি খায় নাই। এটার একটা কয় কি? যিশু তোমাকে রক্ষা করবে। যিশু তোমার জন্য কি? তার আধ্যাত্মিক রাজ্য নিয়ে দুহাত বাড়িয়ে আছেন, তোমার পাপের জন্য যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন। বিষয়টা বুঝছো? হেবেটা জানি না এরা আর আগে পাপটা করছে কোন দিন। বিষয়টা বুঝছো? এই লোক তো জানিই না পাপ করছে কোন সময়। তো এরা কি করছে? এক হাতে রাইফেল লয়ে গেছে, আরেক হাতে বাইবেল লয়ে গেছে। ঠিক আছে? নিজেরা সিংহাসন দখল করছে এবং ওই সিংহাসনকে স্থায়ী করার জন্য মানুষকে এরা খ্রিস্টান বানাইতে চাইছে। এবং যত জায়গায় তারা এটা করতে পারছে অত জায়গায় তারা সফল হয়েছে। যে জায়গাগুলো এরা করতে পারেনি সেই জায়গাগুলোয় কি এরা সফল হয় নাই, এরা পাত্তারি গোটায় চলে আসতেছে। আমি কি বুঝাই করতে পারছি? যেমন তোমাদেরকে বলি, হাঙ্গেরি মুসলিম অঞ্চল ছিল, আন্দুলুসিয়া ওরফে স্পেনের বড় অংশ, এই পুরা এই একদম হাঙ্গেরি থেকে শুরু করে মালদোভা পর্যন্ত বড় একটা অংশ মুসলমান ছিল। কিন্তু ওইখানে অটোমানরা হারার পর মুসলমানদেরকে জাস্ট কচু কাটা করছে, অথবা কাউকে কাউরে এরা কনভার্ট করছে। যারা কনভার্ট করছে এদের অনেকে জীবন বাঁচাইতে পারছে। বিষয়টা বুঝছো? মুর, এদেরকে যারা মুর ছিল, কনভার্টেড মুর, এরা খ্রিস্টান হলে জীবন বাঁচাইতে পারছে, আর নাহলে এদেরকে কি নারী শিশু সহ হত্যা করা হয়েছে। যেমন আমরা একজন লোকের নাম জানি, ভদ্রলোকের নাম হচ্ছে কাউন্ট ড্রাকুলা, যার চরিত্র নিয়ে করা হয়। এই ভদ্রলোক এক রাত্রে কয়েক লক্ষ মুসলমান মাইরা ক্রুশ, মানে দেয়া ক্রুশ পাওয়ার টাইম নাই তো, এই যে গাছের ফালি আছে না, ডালের ভিতরে তাদের লাশগুলা ঝুলায় রাখছে। বিষয়টা বুঝতে পারছো? এই নৃশংসতা, তার এই মানে নৃশংসতা খোদ ইউরোপ নিতে পারে নাই। খোদ ইউরোপিয়ানরা তারা কি করছে? ড্রাকুলা বইলা বা রক্তচোষা বলতো। আমি কি বলতে পারছি? সে এতটা নৃশংসতা ছিল, যদিও সে হিরো, ওই দেশের জাতীয় বীর সে। হ্যাঁ, রোমানিয়ার সে আবার জাতীয় বীর, কিন্তু ইউরোপের বাদবাকি অংশ তাকে কি বলতো? ড্রাকুলা, রক্তচোষা। আমি বলতে পারছি তোমাদেরকে, কিন্তু রোমানিয়া সে জাতীয় বীর। আবার এখন আবার তাকে বীর বানানোর একটা প্রচেষ্টা হইতেছে। যেমন কিছুদিন আগে নেটফ্লিক্সে বা দিন আগে আমি একটা মুভি দেখলাম, নাম হইল ড্রাকুলা আনটোল্ড। ওখানে দেখাইতেছে যে ড্রাকুলা কি খুব হিরো, সে খুবই দেশপ্রেমিক। বিষয়টা বুঝছো? সে একজন খুব দেশপ্রেমিক মানুষ এবং সে অটোমানদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে। বিষয়টা বুঝছো? আচ্ছা, এই ড্রাকুলা আনটোল্ডে দেখাইছে, তার মানে তাকে বর্তমানে আবার হিরো বানানোর চেষ্টা করা হচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম যে তারা তখন ধর্মকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতো, রাষ্ট্রের স্বার্থে। ধর্ম রাষ্ট্রের অধীনে চলে আসলো। আমি বলতে পারছি? আচ্ছা, এর আগে একটা অঞ্চল জয় করছে ঈশ্বরের নামে।
ঈশ্বরের নামে অঞ্চল জয় করাতে বেরিয়েছে। বাইরে গিয়ে এই মানুষগুলো সবকে মেরালো কেন লিগা? কারণ ওল্ড টেস্টামেন্টে বলা আছে যে যারা অবিশ্বাসী, ইনফিদাইল, তাদের নারী শিশু সহ তাদেরকে হত্যা করে ফেলতে হবে, মানে বীজ উপড়ায় ফেলতে হবে। এটা ওল্ড টেস্টামেন্টে বলা আছে। তো তারা জানে ওল্ড টেস্টামেন্ট আছে, সব ড্রে মার কচু কাটা করছে এরা। ঠিক আছে, আচ্ছা। তো এখন মজার একটা ব্যাপার হলো, ওরা যেহেতু কচু কাটা করছে, তখন নতুন নতুন দুনিয়া আবিষ্কার হইতেছিল, অর্থাৎ 2 আমেরিকা আবিষ্কার হয়েছে, নতুন নতুন দেশ আবিষ্কার হচ্ছে, অস্ট্রেলিয়া আবিষ্কার হচ্ছে, মানে ওশেনিয়া। খালি অস্ট্রেলিয়া গেলে তখন ইদানিং আবার একটা দেশ বুঝায়, এটা ওশেনিয়া কোয়া লাগে। এই সেই অ্যান্টার্কটিকার দিকে বা মানুষের এর আগে সভ্য মানুষ বা দুনিয়ার মানুষ, এই আমরা যারা উত্তর গোলার্ধের মানুষ ছিলাম, ঠিক আছে, আগে তো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এই 3টা মহাদেশই ছিল মূলত ইয়া। এবং দেখা গেছে এই আফ্রিকা মহাদেশের ওই অংশগুলায়, যে অংশগুলায় মানুষের খুব একটা যাইতে যেত না, তারা প্রিমিটিভ লাইফ লিড করতো বা নিজেদের মতো করে লাইফ লিড করতো, যাদেরকে কেউ ঘাটাইতো না। ওই সমস্ত অঞ্চলগুলোয় কী করছে, এরা গেছে গিয়া মানুষের ধুম মাইরা প্রচুর সম্পদ এদের হাতে জমা হয়ে গেছে। যেহেতু প্রচুর সম্পদ এদের হাতে জমা হয়ে গেছে, তারা এই সম্পদগুলোকে কাজে তো লাগাতে হবে। সম্পদের একটা খাইছিল তো, তুমি যদি ভাঙিয়ে ভাঙিয়ে খাও সম্পদ শেষ হয়ে যাবে, কিন্তু সম্পদকে যদি কাজে লাগাও সে আরও বেশি সম্পদ নিয়ে আসবে। আমরা তো এই তথ্যটা জানি। তারা করলো কি, এই সম্পদকে 2টা উদ্দেশ্যে ব্যবহার করলো, রাজনৈতিক অর্থনীতি। রাজনৈতিক অর্থনীতিতে তারা এটা ব্যবহার করলো এবং তারা প্রচুর পরিমাণে অঞ্চল কলোনি বানানো শুরু করলো, যার শিকার হলাম আমরা। ঠিক আছে, তবে ইউরোপীয়রা যতগুলো অঞ্চলে কলোনি বানাইছে, বুঝছো, দুর্ভাগ্য হলো গিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের, যে আমাদের এই অঞ্চলের মানুষ তাদেরকে গিয়ে সাইদা কলোনিটা দিয়া দিছে, উপহার হিসাবে দিছে। অন্য সব জায়গায় কিন্তু কলোনি বানানোর জন্য তারা সবসময় বেমানি করত, ইংরেজ তার কলোনি বিস্তার করছে বেমানি কইরা, বিষয়টা বুঝছো। কিন্তু ইংরেজ সম্ভবত এইখানে সবচেয়ে আরামে কলোনি স্থাপন করছে, যেখানে প্রতিপক্ষ তার চেয়ে শক্তিশালী থাকার পরেও শুধুমাত্র এখানকার থাকা বেঈমানরা, উভয় অর্থে বেঈমান, অর্থাৎ যার ঈমান নাই, অর্থাৎ যে শাহাদা পড়ে নাই, সেই বেঈমানরা ওদের হাতে নিয়ে দিয়ে আসছে, কলোনিটা তুইলা দিয়ে দিছে। আমি কি বুঝাই করতে পারছি? আচ্ছা। তো পরবর্তীতে ইংরেজ তো প্রচুর সম্পদ লুট করছে সারা দুনিয়া থেকে, আমাদের এখান থেকেও লুট করছে। লুট করার ফলে কি করছে, ওরাতে প্রচুর সম্পদ জমা গেছে। এখন এই সম্পদগুলো তো সবাইরে বাদ দিবে না ও, ঠিক আছে। এই সম্পদগুলা কিছু মানুষের হাতে থাকবে, যেই মানুষগুলা যাতে ব্রাইটন বা ব্রিট, শুধু ব্রিটদেরকে সে সম্পদের বাদ দিবে। এর ফলে কি হয়েছে, ছোট্ট একটা অংশের মানুষ সম্পদ পাইছে, তারা সারা দুনিয়া এই ইয়াগুলার জন্য, এই সম্পদকে রক্ষা করার জন্য, সম্পদকে বাড়ানোর জন্য এই ব্রাইটনরা ফাইট দিছে, মানে ব্রিটিশরা ফাইট দিছে। ব্রিটিশরা ফাইট দেওয়ার ফলে কী হয়েছে, ওই সম্পদগুলো ওদের কাছে গেছে। আচ্ছা, যাই হোক, তখন ইউরোপের অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা ঘটতেছিল। স্প্যানিশ, পর্তুগিজ তত ডাকাতি করতো, ঠিক আছে। এরকম অনেকগুলো জাতি, ওদের কাছে প্রচুর সম্পদ, সারা দুনিয়ার সম্পদ যাইতেছিল। সম্পদগুলো ওরা কী করলো, আটকায় তো রাখতে হবে। আর আটকাবে কী দিয়া, বাউন্ডারি কি, বাউন্ডারি হলো জাতীয়তাবাদ, যে আমার রাষ্ট্রের নাগরিক কে হবে, আমার জাতিগোষ্ঠীর লোক, এর বাইরে কেউ হবে না। আমি কি বুঝাই করতে পারছি? প্রথমে সে সারা দুনিয়ায় লুট করছে, লুট করে সম্পদগুলো রাখছে, রাখা করছে পাহারা দে। পাহারা দিব যে একটা জাতিগোষ্ঠী কী করে সম্পদটা পাহারা দিব, যে আমরা এলাম এক জাতির লোক, এই জাতির লোকের রাষ্ট্র এটা, আর এই রাষ্ট্রের সম্পদ এইটা, ওয়েলথ অফ দ্য নেশন। মনে আছে আমাদেরকে যে বইটাকে ভিত্তি বই, অর্থনীতির ভিত্তি গ্রন্থ ধরা হয়, এটার নাম কি, কার লেখা? আদম স্মিথের লেখা ওয়েলথ অফ নেশন। এটা আমাদের ভিত্তি গ্রন্থ, আজকের দুনিয়ার অর্থনীতির ভিত্তি বই, নট অনলি ক্যাপিটালিজম। আমাদেরকে আদম স্মিথ দিয়া শুরুই করা হয়, অর্থনীতি বিসমিল্লাহ করা কার নাম দিয়া? অ্যাডাম স্মিথের নাম দিয়া। বিষয়টা বুঝছো? অর্থাৎ আমি অর্থনীতি পড়তে গিয়ে কিন্তু জাতীয়বাদী চিন্তা দিয়া আক্রান্ত হচ্ছি, জাতীয়তাবাদ কিন্তু আমার ঢুকাই দিতেছে।
আমি বলতে পারতেছি? গুড। এখন যেহেতু ইউরোপীয়রা জাতীয়তাবাদী হয়ে গেছে গা, তাদের আচরণ জাতীয়তাবাদী এবং তারা হলো দুনিয়ার শাসক তখন, তাইলে তাদের অধীনস্থ যারা তাদেরকেও তারা কি করছে, সেম স্টাইলে তাদেরকে কি করছে, তারা শাসন করছে, সেম স্টাইলে শাসন করছে। ওদের এখানে ইউরোপের একটা কাজ করত, তাদের যে কলোনিগুলো ছিল ওই কলোনিগুলো ছিল কি তাদের এক্সপেরিমেন্টের জায়গা, ল্যাব। তারা তাদের দেশে কোনো আইন প্রয়োগের আগে এখানে আইনটা প্রয়োগ করত, আইন প্রয়োগ করে দেখতো যে আইনটা কাজে লাগে কিনা। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, ভোটের বয়স কত হওয়া উচিত এটা নিয়ে তাদের একটা এক্সপেরিমেন্ট করার দরকার। তখন সার্বজনীন ভোটাধিকার ওরা আনবে, বিষয়টা বুঝছো? সার্বজনীন ভোটাধিকার যেহেতু ওরা আনবে, তো ভোটের বয়স কত হওয়া উচিত? তো এখানে এরা দিল ভোটের বয়স 18 ভারতবর্ষে, এবং নারীদেরকেও তারা ভোটার বানাইলো। পরে দেখা যায় যে কম বয়সী ফুরুত্তার বেটিনতে যারে মন চায় তারে ভোট দেয়, আবেগের বশবর্তী হয়ে ভোট দেয়, এবং ফাউল আবেগ। তারাগুলো না, নারীদেরকে ভোটাধিকার দেওয়া যাবে না, এবং ভোটের বয়স হবে 22। আমি কি কইতে পারছি? ভোটের বয়স হবে 22, আর নারীদেরকে ভোটাধিকার দেওয়া যাবে না, কারণ বেটিনতে ভোট দিলে কি জাতীয় লক্ষ্য অর্জন করা সম্ভব না। এটা ইংরেজরা দেখলো, বিষয়টা আমি কইতে পারছি। তারা নারীদেরকেও ভোটাধিকার দিল না, আর ওদের যে কলোনিগুলো নিজেদের সাদা চামড়া দিয়ে সাজাইছে সেইগুলোতেও নারীদেরকে ওরা ভোটাধিকার দিল না। কিন্তু ভারতবর্ষে ঠিকই নারীদেরকে ভোটাধিকার দিছে, কে লিগা? যাতে করে ফাউল নেতৃত্ব নির্বাচিত হয়। ঠিক আছে, 18 বয়সীদের হাতে নেতা নির্বাচনের দায়িত্ব তুলে দিছে। এই অঞ্চলে তো মানুষ সমানে ফুরুত্তা জন্মায়, খুশি হয়ে, বিষয়টা হচ্ছে। আর ওদের তো আবার বার্থ রেট কম। বাচ্চাদের হাতে যদি তোমার তুলে দেওয়া হয়, রাজনৈতিক ডিসিশন মেকিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়, তাহলে কী হবে? কেওস থাকবে। আর ওদের কেওসটা দরকার। এই যে আমাদের উপরে এক্সপেরিমেন্ট করলো, কিন্তু নিজেরা এটা করলো না। এরকম করে অনেকগুলো আইন আমাদের উপরে ওরা এক্সপেরিমেন্ট করছে। যেমন কঠোর দণ্ড, যে কঠোর দণ্ড দিলে কি হয়? আমাদের এখানে কঠোর দণ্ড, আবার আমেরিকা ওদের যে ইয়াটা ছিল, কলোনিটা ছিল, ওখানে কোমল দণ্ড। বিষয়টা বুঝছো? কারণ এর আগে ওরা একটা জিনিস দেখছে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে, ভিক্টোরিয়ার যুগে, রানী ভিক্টোরিয়ার আমলে পকেটমারের সাজা ছিল ফাঁসিতে ঝুলাইয়া মারা, বুঝছো? ভিক্টোরিয়ার আমলে তো কী করলো, ফাঁসিতে ঝুলাইয়া, মানে তামসা, আবার এটা প্রকাশ্যে করা হতো, বাজারে করা হতো। তো ওইখানে মানুষ তামসা দেখতে যেত, পকেটমারের আজকে ফাঁসি হইতেছে। যখন মানুষ ফিরতো দেখতো অনেকের পকেটের মানিব্যাগ নাই। বিষয়টা বুঝতে পারছো? কারণ ভিড় হইতো, মানুষ ফাঁসি দেখতে আইতো। যখন ফাঁসি দেওয়া হতো মানুষ প্রচণ্ড উত্তেজিত থাকতো, চোরেরা তখন কিছু পকেট মার করতো। তো ওরা দেখলো যে কখনো কখনো কঠোর আইন কাজ করে, কখনো কখনো কঠোর আইন কাজ করে না। তো ওরা দুই কলোনিতে দুই রকম চালু করলো। আমাদের অঞ্চলে দিল কঠোর আইনের, আবার ওই অঞ্চলে দিল কোমল আইন। বিষয়টা বুঝছো? আমাদের এখানে অস্ত্র রাখা বহন নিষিদ্ধ করা দেওয়া হইলো। এখনও আমাদের এই ভিক্টোরিয়ান আইন চলতেছে। অস্ত্র আইন হলো 1881 সালের। আমাদের এখানে অস্ত্র বহন তুমি করতে পারবে না, অস্ত্র কিনলে পুলিশকে জানাতে হবে। এবং তুমি যদি অস্ত্রে আবার এই যে ফায়ার করে, এটারে টেস্ট ফায়ার করলে পুলিশের উপস্থিতিতে টেস্ট ফায়ার করতে হবে। স্টিল আমাদের আইনে এই কথা লেখা আছে। কিন্তু আমেরিকায় আবার এই কিচ্ছা চলে না, আমেরিকার প্রত্যেকের হাতে, কারণ ওখানে ইয়ারা আছে, তীরবলন্দে গুলি মারে ওরা, যে নাম কি তা, রেড ইন্ডিয়ানরা। আমেরিকায় আবার সবাইকে অস্ত্র রাখা বাধ্যতামূলক করা হইলো। তো ওরা দেখতেছে কোনটার ফলে কি হয়, কোনটার ফলে কি হয়। আমি কি বুঝাই করতে পারছি? আমাদের উপর ওরা এক্সপেরিমেন্ট শুরু করলো। হ্যাঁ, গিনিপিগ বা ইঁদুর, বিলাতি ইঁদুর, গিনিপিগ। হ্যাঁ, তো এভাবে করতে করতে এখন মজার ব্যাপার হচ্ছে, যেমন আমাদেরকে যে ওরা দিছে, তথাকথিত ভোটিং সিস্টেম দিছে বা গণতন্ত্র, বুঝো, এটাও কিন্তু এক ধরনের টেস্ট কেস ছিল। একটু আগে তো কইলাম, একটা টেস্ট কেসের কথা কইলাম। দ্বিতীয় হলো গিয়া যে নিজেদের ভিতরে যখন কলোনিগুলা করবে, নাম জানি কি, তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে, ওই ক্ষেত্রে তারা কোন ধরনের আচরণ করে। এই ক্ষেত্রে জনপ্রতিনিধি মানে নির্বাচনের ক্ষেত্রে মানুষের যে বিভিন্ন বিষয়ে যে এজিটেশন বা ক্ষোভ, এটা কিভাবে করা যায়,
প্রশমন করা যায়। বিষয়টা বুঝছো না? কোন ধরনের পলিটিক্যাল আচরণ লইলে মানুষ মানে স্টেপ নিলে মানুষ কোন ধরনের আচরণ করে, এগুলো তারা কী করতো, আমাদের উপরে পরীক্ষা করতো এবং এটা নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতো। যেমন রোয়েদাদ বলে একটা ব্যাপার আছে যে মুসলমানদেরকে অত পার্সেন্ট সিট দেওয়া, হিন্দুদেরকে অত পার্সেন্ট সিট দেওয়া, বুঝছো, অ্যাংলোদেরকে অত পার্সেন্ট সিট দেওয়া। তুমি শুনলে আশ্চর্য, বা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে রোয়েদাদে ওরা মুসলমানদের ভোটগুলো ফালাইয়া দিছে, মুসলমানরা যেহেতু আলাদা হয়ে গেছে, ওরা এখন পর্যন্ত অ্যাংলোদের জন্য সংরক্ষিত সিট রেখে দিছে, আগের সমান। অ্যাংলো ওদের বিধানসভার সদস্য হয় অ্যাংলোরা, এবং ওইখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে না। বুঝছো, কয়েকদিন পরে এমন হবে যে অ্যাংলো যতজন থাকবে অতজন নির্বাচিত করা লাগবে, আনারে দূরে আনা লাগবে, কারণ ওরা এখনও আইনটা বদলাইতে পারে নাই, বদলায় নাই। আমি বুঝাই করতে পারছি? এটা আমার আলোচনার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে অ্যাংলোদের যে এখনও রাখা ওদের। ইংরেজ আমলে ওরা চিন্তা করলে অ্যাংলোরা তো সাদা মানুষ, ওদের জন্য এখানে সংরক্ষিত আসন বেশি করে রাখছে ওরা। 35টা মনে হয় ছিল অ্যাংলোদের আসন, সেটা বুঝছো। আর বর্তমানে মনে হয় কতটা, 17টা না 19টা, মানে আমার এক্স্যাক্ট সংখ্যা মনে নেই কোনোটাই, কিন্তু এখনও ওদের জন্য রয়ে গেছে। কেন অ্যাংলোরা কি, অ্যাংলোরা তো এখানে বহিরাগত, মনে করলাম ওখানে মিশা গেছে অ্যাংলোরা ওদের জাতিগোষ্ঠীর সাথে, কিন্তু অ্যাংলোরা তো এখনও, অ্যাংলোদের কেন থাকবে, একজন ভারতীয় হিসাবে তার থাকে না কেন? আমাদের মৌলভীবাজারে ইংরেজ বেটা হইতো না, চেয়ারম্যান হইতো না, সে বাংলা ভাষী হয়ে গেছে, 4 পুরুষদের তারা এখানে থাকে, এবারে চেয়ারম্যানিত খারাইছে এবং খুব জনপ্রিয় তার, সে ইভেন তার নামটাও বাংলা নাম গ্রহণ করছে, তোমরা জানো তো। তারাই কিন্তু এখন আর আমরা হিসাবে দেখতেছি না, অ্যাংলো ট্যাংলো হিসাবে দেখি না, বুঝো। সে সাদা চামড়ার বাঙালি, আমরা তারা এইভাবে দেখি, ওরা কিন্তু এখন এইভাবে দেখে না। ওই একদা প্রভু, মানে একদা প্রভু তোষণ, ওদের যেই পদ্ধতি, যেমন কমনওয়েলথের নাম দিয়েছিল একজন লোক, ইনকিলাবে পড়ছিলাম, একদা ঈশ্বর তোষণ সমিতি বা একদা প্রভু তোষণ সমিতি, কমনওয়েলথের নাম, বিষয়টা হচ্ছে। আচ্ছা, যাই হোক, সেখান থেকে কইলাম কথাটা। তো আমরা করলাম কি, ধীরে ধীরে রাজনৈতিকভাবে ওই প্রথম দেখা গেল তথাকথিত রাজনীতিতে জনগণ সম্পৃক্তি হতে পারতেছে, বুঝো। জনগণের সম্পৃক্তি ওইটা কিন্তু ছিল জাস্ট পরীক্ষামূলক কাহিনী, বিষয়টা বুঝছো। দেখা গেছে যে এই যে পরীক্ষামূলক, এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেলাম। পরবর্তীতে আমরা যখন স্বরাজ দাবি করলাম, এগুলো আমি ইংরেজ যাওগা, ইংরেজের লগে লগে কিন্তু ওর পদ্ধতিগুলো আমরা আর ওদের সাথে দিয়া দিই নাই, যে বাবা দর গাট্টি গুট্টি বাইন্দা তোর পদ্ধতি তুই লগে লয়ে যা, আমরা কিন্তু এটা দিই নাই। আমরা ওই তথাকথিত আধুনিক হইলাম, ইংরেজের মতো আধুনিক সাজলাম, কালো চামড়ার ইংরেজ সাজার চেষ্টা করলাম, যদিও এটা একটা ঢং হইল। কাউয়ার পিছনে ওই যে ময়ূরের পুচ্ছ, শুনছো তো ঘটনাটা, কাউয়ার পিছনে ময়ূরের পুচ্ছ গুচ্ছে, সে ময়ূর হয়ে গেছে। আর ঘটনা হচ্ছে এত ময়ূরের পুচ্ছ পাইব কই, হ্যাঁ তারই কিছু ইয়ারে কালার টালার করে না গুজ্জা দিছে, বিষয়টা বুঝো। কিন্তু কাউয়া এবং ময়ূরের বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন, যদিও দুজন পাখি, কিন্তু বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। বৃষ্টি এলে ময়ূর ঘর ছাড়ে, আর কাউয়া কি ঘর নেয়, দুজনের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, আমি এখন ওইটা একটু পরে যাচ্ছি। তারপর আমরা কি করলাম, সারা দুনিয়ায় বিশেষ করে মুসলমানদের কথাই বলি, সারা দুনিয়ার মুসলমানরা যতজন এই ইংরেজের বা পশ্চিমাদের ইউরোপীয়দের রাষ্ট্র ব্যবস্থা নিল, প্রত্যেকটা ওই তখন থেকে এখন পর্যন্ত কেওসে মানে জরাজীর্ণ। জিনিসটা লক্ষ্য করছো? যেমন একটা মজার উদাহরণ দিই, আমার এই ছোটো ভাই থাকলে খুব খুশি হইতো। সৌদি আরব ইংরেজের সহায়তায়, ইংরেজের ইচ্ছায়, ইংরেজের লক্ষ্য পূরণার্থে সৌদি আরবের জন্ম হয়েছে। আমি কথাটা আবারও কই, ইংরেজের সহায়তায়, ইংরেজের স্বার্থে, ইংরেজের লক্ষ্য পূরণার্থে সৌদি আরবের জন্ম এবং আরব আমিরাতের জন্ম। কিন্তু ওরা একটা ভালো কাজ করছে, সেটা কি কত? ওরা ইংরেজের রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করে নাই, কারণ ওরা ওইটা অভ্যস্ত ছিল না। ওরা দেখলো যে জনগণের উপরে চাপাই দিলে জনগণ বিদ্রোহ করতে পারে, বিষয়টা বুঝছো। জনগণ হয় বিদ্রোহ করবে, নাহলে নাম বয়ে যাবে। কিন্তু সৌদি আরবের জনগণকে তো তারা নিজেরাই উত্তেজিত করছে কয়েকদিন আগে, যেখানে কিন্তু আফিম খাওয়ায়া তুরস্কের জনগণকে তারা জিমাইল বানাইছে, ওইখানে তারা সৌদি আরবের জনগণকে উত্তেজিত করছে হাসিস খাওয়ায়া, মানে দুইটা আলাদা ড্রাগ ব্যবহার করছে দুজনের ক্ষেত্রে, বিষয়টা বুঝছো। এর ফলে কি হয়েছে,
সৌদি আরব কিন্তু আর যাই করুক পলিটিক্যালি, সৌদি আরব এখন মনে করো একটা শৌর্যবীর্যহীন জাতি আরবরা, এটা আমরা বলতেই পারি, শৌর্যবীর্যহীন ফাউল একটা জাতি। কিন্তু ওরা এই আমরা যে ক্যাওসগুলার মুখে পড়ছি, এই ক্যাওসগুলার মুখে এরা পড়ে নাই। ওদের জনগণ এখনও ভালো আছে। আরব আমিরাত, সৌদি আরব, আমাদের এশিয়ার এই অংশটায় গ্রহণ করে নাই, ব্রুনাই দারুস সালাম গ্রহণ করে নাই। তারা হেই সুলতান, তুমি কইতে পারো এরা সম্পদ পাইছে, বিশ্বাস করো যে সম্পদ ওদের চেয়ে আমাদের কম আছে এমন না। ইরান ওদের যেই বিপ্লবটা হয় ইরানের, এটাকে শিয়া বিপ্লব বলবে অনেকেই, ঠিক আছে। ইরান এক ধরনের থিওক্রেসি চালু হয়েছে, যেটা পশ্চিমা শাসন পদ্ধতির চেয়ে সম্পূর্ণ রকম ভিন্ন, ঠিক আছে। ওদের জনগণ যে খুব কষ্ট আছে এমন না। আমরা যে ক্যাওসগুলোর ভিতর দিয়া যাই, এখনও রাষ্ট্রের মালিকানা বুঝা পাই নাই, এখনও কোনো রাষ্ট্র হয় নাই, পলিটি হয়ে ওঠে নাই দেশটা, এখনও আমার অধিকার নাই, এখন আমি ভাড়াটিয়া, ইংরেজ আমলের ভাড়াটিয়া, ট্যানান্ট। ইংরেজ আমলে বলা হইতো যারা কিনা রাষ্ট্রকে প্রত্যক্ষভাবে ট্যাক্স দিতে পারত এবং রাষ্ট্রের কাছ থেকে অধিকার সরাসরি গ্রহণ করতে পারতো, এদেরকে কি বলতো? ট্যানান্ট, ভাড়াটিয়া। আমরা যেটা বাংলা করছি প্রজা, প্রজা হলো সাবজেক্ট। কথাটা মনে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এরা ছিল ট্যানান্ট, ভাড়াটিয়া, আর আমরা মানুষই ছিলাম না। বাদ বাকিরা আর কোনো নাগরিক, মানে কোনো ধরনের অধিকারই ছিল না। বিষয়টা আমি কইতে পারছি? আমরা এখনও ট্যানান্ট রয়ে গেছি। ইরানিদের কিন্তু এই সমস্যা নাই। ইরানিদের সমস্যাটা কি? ওদের শাসক ঠিক আছে কিনা, সারা দুনিয়ার সাথে ওদের সম্পর্ক রাখা উচিত বা উচিত না, সামরিক দিকে ওদের কতটুকু নজর দেওয়া উচিত, পশ্চিম এবং আরবের সাথে ওদের সম্পর্কটা কী ধরনের পলিসি, অর্থাৎ শাসক ঠিকমতো পলিসি তৈরি করতে পারতেছে কিনা, ওদের এটা হলো মাথা ব্যথা। আমাদের মাথা ব্যথা কি? মাথায় নাই হয়ে জায়গা। আমাদের এই পরিমাণে অবস্থা। শেষ পর্যন্ত আমি কি করি, না ভাই আমি তো পেটনীতি করি, তার মানে আমার মানবীয়তা পর্যন্ত কায়রা নেওয়া গেছে। একটা মানুষের বৈশিষ্ট্য কি? মানুষ কোন ধরনের বিইং? পলিটিক্যাল বিইং। প্রত্যেকটা মানুষ পলিটিক্যাল বিইং। কিন্তু আমি এটাকে অস্বীকার করতেছি, অর্থাৎ আমি আমার নিজের মানবতা অস্বীকার করে বলতেছি আমরা বা ইতাত নাই, আমরা পেটনীতিতে আছি। অর্থাৎ আমাদেরকে এই অবস্থা নিয়ে ফালানি হয়েছে। উনো মানুষ, আজকে আমাদের অধিকাংশ অনুশীলন কি আমাদেরকে উনো মানুষ বানাইছে। নট অনলি আমাদের, সারা দুনিয়ার যতগুলা মুসলিম রাষ্ট্র পশ্চিমা শাসন পদ্ধতি গ্রহণ করছে তাদের প্রত্যেকের চিত্র সেম। এবার একটা মজায় আসো, প্রায় 27 বছর যুদ্ধ করছে রাষ্ট্রের সাথে একটা ছোট্ট অংশ, একটা রাষ্ট্রের, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ, নাম শুনছো তো? আচ্ছে ওরা সবসময় আচ্ছে হওয়ার চেষ্টা করতো, মানে ভালো হওয়ার চেষ্টা করতো। বান্দা আছে, ভালো মানুষ, বিষয়টা বুঝছো? বান্দা আছে অর্থ ভালো মানুষ। তো এই বান্দা আছে, ওরা 27টা বছর রাষ্ট্রের সাথে যুদ্ধ করছে। কে লিগা? আমরা এই শাসন পদ্ধতি চাই না, আমরা শরিয়া চাই। 27 বছর ওদের যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধ করার পর শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে। শরিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর ওইটা তো মনে করো আদিম যুগে ফিরে গেছে, এই সেই বহুত প্রপাগান্ডা হয়েছে। আজকে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় টুরিস্ট ইয়াটার নাম কি? আকর্ষণটা বাচ্চা প্রদেশ, বান্দা আছে। মজার ব্যাপার হয়েছে, ওদের হেনে মদ পাওয়া যায় না, ওদের হেনে হাফেন বিন্দা ঘুরতে পারত না। নট অনলি টুরিস্ট, বান্দা আছে মানে সবচেয়ে ভালো আছে। এবার আসি আমরা আফগানিস্তানের দিকে। তালেবরা ক্ষমতা নেওয়ার পর বুঝছো, ওরা প্রথমেই যেই কাজটা করছে, ওরা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান, মানবেতর জীবনযাপন করে। নট অনলি আজকে, তালেবানরা ক্ষমতা নেওয়ার পর, মুজাহিদরা ক্ষমতা নেওয়ার পর থেকেই বলতেছি আমি, মুজাহিদরা যেদিন থেকে ক্ষমতা নিছে, অথবা বাচ্চা সাকাও যেদিন থেকে ক্ষমতা নিছে, যেদিন থেকে ওরা পশ্চিমা শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে, ওরা হয়তো বা যুদ্ধ বিধ্বস্ত, স্টেবল হয়েছে না, কারণ সারা দুনিয়ার চ্যালেঞ্জ বোধ করছে, ওদেরকে স্টেবল হইতে দেয় নাই। কিন্তু যেদিন ওরা স্টেবল হয়েছে, পরের দিনই ওদের মুদ্রার দাম আসমান ছুঁয়ে লাগতেছে। লক্ষ্য করছে এটা? ওদের মানুষের জীবনমান বাইরে যেতেছে, এবং পশ্চিমারা পর্যন্ত, যে রাশিয়া ওদের চরম শত্রু ছিল, সেই রাশিয়া ওদের সাথে সম্পর্ক তৈরি করতে বাধ্য হইতেছে। চীন দৌড়ে আইছে, বাবা আমার লোকে বাণিজ্য কর। আমি কি বলতে পারছি কেন? ওয়াই? অর্থাৎ যারাই পশ্চিমা শাসনকে প্রত্যাখ্যান করছে মুসলমান দুনিয়ায়, তারাই ভালো আছে, আমার চেয়ে ভালো আছে, আমাদের চেয়ে ভালো আছে। এটা কেন হয়েছে?
এটাই বলতেছি। এটা বলতে গিয়ে আমি ছোট্ট একটা ফুটনোট দিই। গাজা বা ফিলিস্তিন আজকের এই দুর্ভাগ্যের জন্য অন্যতম যে দায়, আমি মাঝখানে একটা লেখা লিখতে চাইছিলাম, সেটা হলো ওদের নেতৃত্বের বড় অংশ পশ্চিমা, শুধু ঘেঁষা না, পশ্চিমা শাসন পদ্ধতিকে গ্রহণ কইরা জাতীয়তাবাদী চেতনা থাইকা ফিলিস্তিনকে স্বাধীন করতে চাইছিল, যার করুণ পরিণতি হলো ফিলিস্তিন নামে আজকে কোনো জায়গা নাই। আমি কি বলতে পারছি? যেদিন থেকে হামাস ইসলামী প্রতিরোধ আন্দোলন নামে প্রতিরোধ শুরু করলো, হামাসের জন্ম কিন্তু হামাস খুব গুরুত্বপূর্ণ ছিল না, বিষয়টা বুঝো। যেদিন থেকে ইসলামী প্রতিরোধ নামে ওরা প্রতিরোধ শুরু করলো এবং ওরা বললো যে আমরা পশ্চিমকে প্রত্যাখ্যান করি, সেদিন থেকে একটা জিনিস হয়েছে, ফিলিস্তিনের মানুষের সমগ্র জাতিগোষ্ঠী অর্থাৎ ওই যে গাজার মানুষগুলা একত্রিত হয়ে গেছে। এরা খারাপ আছে, এরা মার খাচ্ছে, বুঝছো, কিন্তু এরা নিজেদেরকে প্রমাণ করে দিছে যে আমরা সারা দুনিয়ার সাথে লড়াই করার সক্ষমতা রাখি। সারা পৃথিবী যার শত্রু এই মুহূর্তে, সারা পৃথিবী, ইভেন আমি তার প্রত্যক্ষ শত্রু না, কিন্তু পরোক্ষ আমি তার সাথে শত্রুতা করতেছি স্টিল টুডে, ঠিক আছে? সারা পৃথিবীর সাথে লড়াই করে এই মানুষগুলো ঠিক আছে। এতটুকু একটা স্ট্রিপ, এতটুকু একটা স্ট্রিপের মানুষ সারা দুনিয়ারে দেখায় দিছে। এটাকে তুমি বলবা যে ওরা খারাপ আছে, ওরা স্টার্ভিং হচ্ছে, ওদেরকে গণহত্যা হইতেছে, ঠিক আছে, কিন্তু এই যে টিক্কা থাকার যে মানসিকতাটা, ওরা হয়তো হারায় নিশ্চিহ্ন হয়ে গেল গা দুনিয়া থেকে। মনে করো যদি ইতিহাস ওদেরকে শ্রদ্ধা করে স্মরণ রাখতে হবে। গাজাকে এটা কবে থেকে শুরু হয়েছে? যেদিন থেকে হামাস বললো যে আমরা ইসলামের নামে প্রতিরোধ করতেছি, আমরা ক্ষমতায় আসলে বা আমরা ইয়া করলে ইসলাম থাকবে আমাদের শাসনের মূলে, সেদিন থেকে কিন্তু চিত্র বদলায় গেছে ওদের, ঠিক আছে? পশ্চিম তীরে ইসরায়েল এবং পশ্চিম তীরের সীমান্ত পাহারা দিতেছে, আর প্রতিদিন একটু একটু করে গিলতেছে, যাতে করে ওখানে ইসলামটা না ঢুকতে পারে। আমি কি বলতে পারতেছি? হামাস পশ্চিম তীর এবং গাজা উভয় অংশে কি ইলেকশনে জিতছে। হামাসকে কিন্তু গাজা জানে যে হামাসের হাত থেকে নিতে পারবো না, কিন্তু পশ্চিম তীরে ওদেরকে দেওয়া হয় না। মাহমুদ আব্বাসের মতন একজন ওই জন লক, হবস, রুশো, লাকা এগুলা পড়া লোকরেই কি ওখানে বয়া রাখা হয়েছে, যাতে করে গাজার দুই পাশের মানুষ কখনো একত্রিত হইতে না পারে, বড় রকম প্রতিরোধ না তৈরি হইতে পারে। আমি কি বলতে পারছি? পৃথিবীর সবচেয়ে ফিয়ার্স, সবচেয়ে নৃশংস এবং কাপুরুষ সেনাবাহিনীর দ্বারা বেষ্টিত ছোট্ট একটা অংশ, ছোট্ট আমরা এক ভারত আমাদেরকে বেষ্টিত। আমাদের নেতাদের এক একজনের অবস্থা দেখো, বিএনপি নেতৃত্বের অবস্থা দেখো, আমি নাম ধরে কইতেছি, তাদের অবস্থা দেখো, তারা এমনি এমনি কাঁপে ভারত। আর ওরা ভারত তো কাপুরুষ এবং ক্ষমতাহীন, তারপরে যদি তাদের এই অবস্থা হয়, ওরা পৃথিবীর সবচেয়ে নৃশংস, সবচেয়ে বেশি এইড পাওয়া, সবচেয়ে বেশি অস্ত্র নেওয়া, মাগনা অস্ত্র পাওয়া এবং সবচেয়ে নৃশংস লোকগুলোর মাঝখানে ওরা এখনো টিক্কা রয়েছে, নত হয় নাই। কারণ কি? এটা হলো মুসলমানদের জন্য বিষ, পশ্চিমা শাসন। মুসলমান এই বিষ খাওয়ার পর আর যাই পারে হজম করতে পারে না। আসো এবার একটা মজা দেখাই তোমাদের। তুরস্কের অনেক কিছু এখনও তুরস্ক পশ্চিমের স্টাইলে আছে, এটা আমরা অস্বীকার করতেছি না, কিন্তু তুরস্ক যেদিন থেকে কইল গিয়ে পশ্চিমকে আমরা গ্রহণ করবো না, পশ্চিম একটা কি খ্রিস্টান ক্লাব, হ্যাঁ, এই ওনার নামটা জানি কি, এই কথাটা যিনি ওই দখল করছিলেন ভদ্রলোক, এর নাম জানি কি, সাইপ্রাস দখল করছিলেন, হ্যাঁ, এদিন থেকে কিন্তু তুরস্কের চেহারা বদলানো শুরু হয়ে গেছে। শরীর থেকে বিষ কমতেছে তুরস্কের। আমি নিজে বিষাক্ত তুরস্ক দেখছি, ইউরোপের রুগ্ন মানুষ। এই তুরস্কের নাম ছিল, আমি বইয়ে পড়ছি নিজে, আমি সাধারণ জ্ঞানে জিতার জন্য এই কথাটা পড়ছি আমি। ইউরোপের রুগ্ন মানুষ আজকে কোনো বেটায় কোক্ত রুগ্ন মানুষ এমনি দিব বইরা। যেদিন থেকে ওরা বললো যে আমরা পশ্চিমকে কি করলাম, প্রত্যাখ্যান করলাম এবং ধীরে ধীরে পশ্চিমকে সরিয়ে দেব, এখনো ইসলাম আনে নাই, পারে নাই, বা ইসলাম না। আমরা তুরস্কের সাবেক যে গৌরব আমাদের, মানে ওই যে খেলাফতের সময়কার গৌরব, হ্যাঁ, তারা শুধু ওই রিভাবের ঘোষণা দিছে, তুরস্কের চেহারা বদলে গেছে। লক্ষ্য করছো এটা? জাস্ট ঘোষণা দেওয়ার পর থেকে ওদের চেহারা বদলানো শুরু হয়ে যায়। কারণ পশ্চিমা শাসন হচ্ছে গিয়া মুসলমানের জন্য ভয়ঙ্কর রকম বিষ। গাদ্দাফি কথা বলছিল, অন্যভাবে বলছিল।
বিষয়টা বুঝছো? আচ্ছা আসো, আমরা এই যে জিনিসগুলো বারবার দেখছি দুনিয়াতে। যেমন সাদ্দাম ইরাক কিন্তু খুবই উন্নত ছিল, এটা জানো তোমরা? কিন্তু সাদ্দামের সমস্যা ছিল সে পশ্চিমের নীতি গ্রহণ করছিল। বাথ পার্টি, বাথ পার্টির যে মানে এটাকে বাথ পার্টি কই আমরা, ঠিক আছে? একটা আইন আছে, একটা সা আছে, আলিফ বা তা সা আর কি, বাস বাংলায় কইলে আমরা এটার বাথ পার্টি কই। বাথ পার্টি ছিল কি পশ্চিমা সোশ্যালিস্ট, যে জন্য এত উন্নত হওয়ার পর ভিতর থেকে কিন্তু ইরাক খায়া দিছিল, যে জন্য কোনো রকম প্রতিরোধ ছাড়া ইরাক ধৈর্যা পড়ে গেছে গা, আক্রান্ত হওয়া মাত্র ইরাক ধৈর্যা পড়ে গেছে। ইরান এখানে হাত দেওয়ারই সাহস পায় না। মজা না? ইরানরে যদি পারতো এরা কিছু চুমাইতো। বিষয়টা বুঝছো? তুমি দেখো বোকো হারাম আন্দোলন একটা আছে না, আমার এটা খুব পছন্দের আন্দোলন, জানো নামটার জন্য? বোকো হারাম, পশ্চিম প্রত্যাখ্যান। এরা হারাম অর্থ প্রত্যাখ্যান অর্থে কইতাছে। ওদের ভাবাদর্শ হইল আল শাবাব, ওরা যতটুক জায়গা না মানে ওই আফ্রিকার নিজেদের হাতে নিতে পারছে, ওটুক জায়গা চেহারা বদলে গেছে। এটা কারণটা কি কত? পশ্চিমা শাসন ব্যবস্থার প্রধানতম লক্ষ্য হইল সম্পদের অসম বন্টন। ওইটা নৈতিকতার ভিত্তি হলো ক্ষমতা। কথাটা খুব গুরুত্ব মানে মনোযোগ দাও। পশ্চিমা শাসনের নৈতিকতার ভিত্তি ক্ষমতা, অর্থাৎ কোনো জিনিস তখনই তোমার অধিকার বইলা স্বীকৃত হবে যেই জিনিসটা সে না দেওয়া উপায় নাই অথবা তুমি কায়রা নিতে পারো। এটা হলো পশ্চিমা শাসন ব্যবস্থার অন্যতম ভিত্তি, ঠিক আছে? যতদিন পর্যন্ত তুমি দেখো পশ্চিমে নারীদের দীর্ঘদিন পর্যন্ত ভোটাধিকার ছিল না, কারণ অধিকার সাফরেজের জন্য নারীরা আন্দোলনে নামছে কখন জানো? যখন আমাদের নারীরা অলরেডি 100 বছর ধরে ইলেকশনে ভোট দেয়, পশ্চিমের দয়াতেই দেয়। আমাদের নারীরা ভোট কার দয়ায় দিছে? পশ্চিমের দয়ায় দিছে না? 100 বছর ধরে আমরা ভোট দেই অলরেডি। আর তখন পশ্চিমের নারীরা সাফরেজ মুভমেন্টে নামছে। কেন? 100 বছর ধরে না, 50 বছর ধরে দেই। কেন? 60-এর দশকের শেষ দিকে ওরা আন্দোলনে নামছে, বা 50-এর দশকের শেষে, 60-এর দশকের প্রথমে আন্দোলনে নামছে আমাদের ভোট দেওয়ার অধিকার দিতে হবে। কারণ হইল ওরা আবার দিছে, বাধ্য হয়ে দিছে। কে লেগে দিছে কত? কারণ তখন পুঁজিবাদের প্রচুর পরিমাণে শ্রমিক দরকার এবং প্রচুর মানুষের পকেটে টাকা যাওয়ার দরকার। এখন যদি নারীদেরকে আমরা বসায় রাখি তাহলে সমাজের অর্ধেক মানুষের পকেটে টাকা নাই, অর্থাৎ অর্ধেক কাস্টমার কমে গেছে। তুমি যদি তোমার ঘরের একমাত্র আয়কারী ব্যক্তি হও, রোজগারকারী হও, তাহলে তোমার ইচ্ছা অনিচ্ছার উপরে অন্যদের কি হবে? মানে জিনিসপত্র কিনা না কিনা হবে। কিন্তু তোমার বউয়ের হাতে তোমার মতন টাকা থাকলে কাস্টমার কজন বাড়লো? 2 জন। বিষয়টা বুঝতো? এখন তো টাকা দিতে হবে জনগণের পকেটে, কারণ কাস্টমার বানাতে হবে। বেশি মানুষকে কাস্টমার বানাতে হবে। বেশি মানুষকে কাস্টমার বানাতে হলে সমাজের ওই অংশের উপরে তাদের নজর যায় এবং তারা কি করে? প্রচুর নারীকে কর্মক্ষেত্রে নিয়ে আসে। আর নারী যখন কর্মক্ষেত্রে গেছে, নারীর কাছে যখন টাকা গেছে, নারী তখন দেখলো তো আমার তো ডিসিশন মেকিংয়ের পাওয়ার নাই। তখন নারী ভোটাধিকারের জন্য আন্দোলন করছে। নারীর যদি ওই অবস্থা তখন না থাকতো, পকেটে টাকা না থাকতো, এবং পুঁজিবাদ তখন দুনিয়াকে যেটা চালাইতেছে পুঁজিবাদ, সেই পুঁজিবাদের জন্য নারী যদি গুরুত্বপূর্ণ না হইতো, বিশ্বাস করে এখন পর্যন্ত নারীদেরকে ওরা ভোটাধিকার দিত না। যেভাবে নারীদেরকে দীর্ঘদিন পর্যন্ত চার্চে ঢুকতে দেয়নি। আমি বলতে পারছি ম্যাসনরা কিন্তু নারীদেরকে এখন পর্যন্ত তাদের মূল হাউসগুলোতে সদস্য বানায় না। ফ্রি ম্যাসনরা উঠে যেতে পারবো, সমস্যা নেই। ফ্রি ম্যাসনরা এখন পর্যন্ত নারীদেরকে তাদের যে মূল হাউসগুলো আছে এগুলো সদস্য বানায় না। নারী সদস্য নেওয়া শুরু করছে, কিন্তু ওদের যে ইনার সার্কেল ওইখানে এখনও নারীদেরকে ঢুকানো শুরু হয়নি ভালো করে। কারণ ফ্রি ম্যাসনরা এখন পর্যন্ত ওই ঐতিহ্য ওদের ইউরোপীয়, বুঝো, খ্রিস্টানডমের ঐতিহ্যগুলো ধরে রাখছে ফ্রি ম্যাসনরা। খ্রিস্টানডম ব্যাপারটা তো অনেকেরই ধারণা আছে, আর যাদের নাই কোনো সমস্যা নেই। তো
আমি আমি কি প্রধান ব্যাপারটা তোমাদেরকে বলতে পারতেছি? তাহলে ওইখানে নৈতিকতার ভিত্তিটা কি ক্ষমতা, পশ্চিমার। এই জায়গায় আসে ইসলামের কাহিনী। আমি আজকে আর ইসলাম শুরু করব না, বিষয়টা বুঝছো, আজকে আমি শেষ করে দিব। এখানে ইসলামের একটা কাহিনী চলে আসে। ইসলামী নৈতিকতার ভিত্তি কিন্তু অন্য জায়গায়, এবং সেটা স্থির। ঠিক আছে, পশ্চিমা নৈতিকতা দেখা যায় যে কোনো অক্ষে এবং যে কোনো দ্রাঘিমায় সে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। পশ্চিমা নৈতিকতা হলো স্বার্থ সংশ্লিষ্ট, তাৎক্ষণিক স্বার্থ সংশ্লিষ্ট। কালকে যে বন্ধু ছিল আজকে সে শত্রু। ঠিক আছে, কালকে বন্ধু আসছিল ডোনাল্ড ট্রাম্প, ইয়ার না ধুমায় চুমাইছে, নাম কি ওই যে, না জেলনেস্কি না, ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদির নিয়া, পরের দিন শত্রু হয়ে গেছে মোদি। মোদি পরের দিন শত্রু কেন হয়েছে জানো? এই তথ্যটা জানো তোমরা? মোদি কেন হঠাৎ শত্রু হয়ে গেল গা? আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোন দেশে? ভারতে। তাহলে সবচেয়ে বেশি মানুষের, পৃথিবীর 8 ভাগের 1 ভাগ মানুষ ভারতে থাকে, 7 ভাগের 1 ভাগ মানুষ, কারো কারো মতো 6 ভাগের, আমি অত দূর যাইতাছি না, ধরলাম 7 ভাগের 1 ভাগ মানুষ কই থাকে? ভারতে থাকে। আর আরেকটা দেশ আছে, সেটা হলো চায়না। কিন্তু চায়না তো আর ইয়ার বাজার না, যুক্তরাষ্ট্রের বাজার না, যুক্তরাষ্ট্র উল্টা চায়নার বাজার। তাহলে পৃথিবীতে একটা মাত্র উন্মুক্ত বাজার আছে যেটা যুক্তরাষ্ট্রের জন্য, সেটা কোনটা? ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়া সবচেয়ে বেশি লাগে কোনটা কত? খাবার। তোমাদের কি মনে আছে যে ইন্ডিয়া কিছুদিন আগে একটা বিশাল বড় কৃষক প্রোটেস্ট হয়েছিল? কেন হয়েছিল? এই ডায়লগে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কেনটা আমাদের দেশের পত্রপত্রিকা তো জিন্দিগিতে আলোচনা করবে না, আমাদের ফেসবুকাররা তো আর ইন্ডিয়ার সমস্যা আমরা আর ওটা লক্ষ্য করি নাই, কিন্তু আমি বিশ্বাস করে যে প্রচণ্ড ভয় পাই এই আন্দোলনটা, এই কৃষক আন্দোলনটা, বুঝো, আমি এখান থেকে ফিল করছি ভারতের কৃষকদের আন্দোলনটা, এবং আমি ভয় পাইছি যে যদি এরা মোদির নামায়ালায়। তোমরা জানো মোদি ক্ষমতা থাকতো, এটা আমার একটা কী পরিমাণে প্রচণ্ড আকাঙ্ক্ষার বিষয় যে মোদি যেন আরও কমপক্ষে 10 বছর ক্ষমতায় থাকে, আরও কমপক্ষে 10 বছর, 20 বছর থাকলে সেটা আল্লাহর রহমত হিসাবে দেখবো আমি। আচ্ছা, এখন ভারতের কৃষির যে বাজার পুরাটা যুক্তরাষ্ট্রের হাতে। যুক্তরাষ্ট্রে কি করে? ওদের কর্পোরেশনগুলো ওদের কৃষি পণ্য উৎপাদন করে, বীজ উৎপাদন করে, সার উৎপাদন করে, কীটনাশক উৎপাদন করে, এবং ভারত তাদের সাথে এই বিষয়ে চুক্তিতে উপনীত হয়েছে যে তাদের কাছ থেকে সব নিবে। কৃষকরা নিজেরা যেন বীজ উৎপন্ন না করতে পারে এটার জন্য প্রথমত ওরা জেনেটিক ব্যবস্থা করছে, দ্বিতীয়ত আইনগত ব্যবস্থা করছে। কৃষকদেরকে প্রতি বছরই কি বীজ কিনতে হবে ওই কর্পোরেশনগুলোর কাছ থেকে, মানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এবং এই নির্দিষ্ট বীজে ওদেরকে কি করতে হবে? রোপণ করতে হবে। ওরা দেশীয় কোনো বীজ রোপণ করতে পারবে না, এবং কর্পোরেশনের অননুমোদিত কোনো বীজ রোপণ করতে পারবে না কৃষকরা, স্টিল পারে না। এবং ওই বীজ রোপণ করলে অন্য কোনো ইয়া দিয়া, ওই সার দেওয়া এটা হয় না, অন্য কোনো কীটনাশক দিয়ে এটা হয় না। প্রথম দিকে দেখা গেছে সারও নাই, মানে সার লাগে না তেমন বেশি, কীটনাশক মোটেও প্রয়োজন পড়ে না। ভারতের কৃষকরা কিনছে, বিষয়টা বুঝছো? ভারতের কৃষকরা কিনছে কেন? সার লাগে না, কম সার হইলেই হয়, প্রচুর ফলন হয়, কীটনাশক লাগে না। 2-3 বছর কিন্তু ভারতের কৃষকরা এইভাবে চলছে, এটা দিয়া তারা খুশি হয়েই চুক্তি করে রয়েছে সরকারের সাথে। সরকারের সাথে কৃষকরা কিন্তু চুক্তি করতে বাধ্য হয়েছে। এত সুযোগ সুবিধা দরকারটা কি আমার? স্বাধীনতা দিয়ে আমি কী করবো? বিষয়টা তুমি বুঝছো? কারণ ওদের তো স্বাধীনতা বেচে অভ্যাস আছে। তো আমি শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ, এই কথাটা কয়েই আমার খিদা লাগছে। তো ওদের তো স্বাধীনতার দরকার নাই, ওরা দেখছে এত সুবিধা, ওরা চুক্তি করছে কর্পোরেশনের সাথে। এরপরে দেখা গেল যে ধীরে ধীরে এটাতে বিশেষ ধরনের পোকা তৈরি হইতেছে এই বীজগুলায়। আগে কিন্তু এতদিন পোকা পোকা আইসে না, কইছে তোরার দেশের আবহাওয়া খারাপ, কিন্তু ওরা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছে। বিষয়টা বুঝছো? এখন পোকা আসে, পোকা আসলে কীটনাশক বাইরে থেকে হবে না, ওদের কাছ থেকে কীটনাশক নিতে হয়। প্রথম দিকে সরকার কীটনাশক কিন্তু ফ্রি দিছে, কৃষি কার্ড দেখাইলে ফ্রি দিছে কীটনাশক সরকার, এটা জানো তোমরা? ওরা সরকারের কাছে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। সরকার তো জনগণের ট্যাক্সের পয়সা কিনছে, এর কোনো সমস্যা আছে? মাঝখান দিয়ে কমিশনটা লয়ে লাইছে, বিশাল অঙ্কের কমিশন খায়া লাইছে সরকারি দলের লোকেরা। কিন্তু পরবর্তীতে সরকার কয়দিন আর এইভাবে ভর্তুকি দেওয়া চলবে? বলছে সরকার বলছে কিনো। আর ওরা যেহেতু চুক্তি করছে যে কর্পোরেশন ছাড়া কারো কাছে বিক্রি করতে পারবে না, আবার
এই ধানগুলো যদি বিক্রি করতে হয়, কৃষকের ধান কর্পোরেশন কৃষকের কাছ থেকে কিনে নেবে, তাদেরকে ঋণ হিসাবে প্রথমে তো বৃষ্টি দিবে, তারা তো নগদ পয়সাতে সবসময় কিনতে পারবে না, তাদেরকে ঋণ হিসাবে দিবে কর্পোরেশন। কিন্তু বিক্রি কার কাছে করতে হবে? তার কাছেই করতে হবে। ফসল ওঠার পরে তার কাছ থেকে আবার কিনে খাইতে হবে চাউল। ওইটার চেয়েও ভয়াবহ হয়ে গেছে আধুনিক কালেরটা। অর্থাৎ কৃষক ব্রিটিশ আমলে তো আমারটা সির বীজ আমি বানাইতাম, সার আমি দিতাম, কিন্তু ও সার বিক্রি করেও, বিক্রি করেও, কীটনাশক বিক্রি করেও, বীজ বিক্রি করেও ধান আবার ফসলটা কিনা নেয় এসে। যেমন তুলার ক্ষেত্রে তোমরা যদি ভারতীয় তুলা সম্পর্কে বা ধান সম্পর্কে এগুলো যদি পড়ো, একটু কষ্ট করে পড়ালেখা করো, মাথা নষ্ট হয়ে যাবো কর্পোরেশনগুলো কী পরিমাণে শোষণ করে। কিন্তু জনগণের তো সহ্যের সীমা আছে। কৃষক আত্মহত্যা করতে থাকলো, আত্মহত্যা করতো প্রতি বছর গড়ে মানে 200-250 কৃষক বা না হাজারখানেক কৃষক আত্মহত্যা করতো প্রথম দিকে, মানে ওই সময়ে, প্রথম দিকে ওই সময়টা হাজারখানেক কৃষক আত্মহত্যা করতো। কৃষকদের কিচ্ছু করার ছিল না তখন। যেমন এক বছর ফসল এদের মার গেছে কোনো এক কৃষকের, দ্বিতীয় বছরও তাকে ঋণ দিত, কিন্তু দ্বিতীয় বছর ফসল ওঠার পর ওই বছরের ঋণটা সম্পূর্ণ সহ নিত, তার নিজের জন্য কিছুই থাকতো না। বিষয়টা আমি করতে পারছি। এবং দাম নির্ধারণ কে করবে? ফসলের কর্পোরেশন। তোমরা একটু প্রোটেস্ট সম্পর্কে পড়ে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের। কিন্তু গদি মিডিয়া তো এগুলো লিখতে প্রস্তুত না। গদি মিডিয়া কিন্তু এগুলো লেখে নাই, লিখতে পারে নাই। উল্টা ওদেরকে কি কইছে? খালিস্তানি কৃষকদেরকে। বিষয়টা বুঝছো? কৃষকরা নাকি খালিস্তানি হয়ে গেছে আর নাকি স্বাধীনতা চায়। এদেরকে বললো যে গুলি করে মারলেও নাকি এটা বৈধ হবে, এরকম। আচ্ছা, কৃষকরা প্রচণ্ড রকম আন্দোলন করলো। এখন পরবর্তীতে বিজেপি সরকার দেখলো যে এই আন্দোলনের ফলে কিন্তু ওদের অনেকগুলো সিট কমে গেছে। বিষয়টা বুঝছো? তখন ওরা কইলো যে না, আমরা কর্পোরেশনের সাথে চুক্তি কি করব, পুনর্বিবেচনা করব। বায়াসড আমি প্রথমে বইলা নিছিলাম যে আমি কিন্তু বায়াসড, ঠিক আছে? এটা আমি ডিসক্লেমার দিয়া শুরু করছি। বিষয়টা বুঝছো? এখন কি করবে? মোদি দেখলো যে তার জন্য এটা ক্ষতিকর এবং জনগণ উল্টে যেতেছে। লাস্ট ইলেকশনে ওরা তো বলছিল ইসকে বার কি আপ কি বার 400 পার। ওদের ধারণা ছিল ওরা 400 পার হয়ে যাবে, কিন্তু দেখা গেল না, একটা ঝুলন্ত সরকার উপহার পাইছে। মোদী সরকারের জন্য এটা কি একটা বড় ধরনের থ্রেট। এতদিন পর্যন্ত ভাবছে যে আমাদের সাথে তো ওদের সেরকম ধরম মরম, আমরা যেটা কইছি ওরা এটাই শুনছে, ঠিক আছে? তাহলে মনে হয় এবার আমাদের কথা শুনবে। ওরা বললো যে আমাদেরকে কৃষিক্ষেত্রে একটু ছাড় দাও। ওরা এগুলো দেওয়া যাবে না, কয়েক বেড়া করলাম না তোদের সাথে চুক্তি, খালি এটা কইছে, এরপরের দিনটা কাহিনী শুরু হয়ে গেছে। ওদের বন্ধুত্ব প্রেম সব শেষ, বুঝছো? বাইডেন গেল, আইলো ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। এখন মোদি তো জানে যে ডোনাল্ড ট্রাম্প তার ফ্রেন্ড, এবং ভারতীয়রা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে প্রচুর ভোট দিছে, ভারতীয় বংশোদ্ভূতরা। ফলাফল ওই বাইডেন যদ্দূর করছে সে তার চেয়ে হালকা একটু বেশি করছে। এখন সে আবার টেরিফও চাপাইয়া দিছে। শত্রুতার মাত্রা সে অন্য লেভেলে নিয়ে গেছে ট্রাম্প। আমি কি বুঝাই করতে পারছি? খুদ ইংলিশের একটা ভালো গুণ আছে, কত কি, সে প্রচুর জ্ঞানী। তো ইংলিশ কিন্তু প্রচুর জানে, এটা জানো? পৃথিবীর সব তথ্য এর মাথায় আছে। এবং তার আরেকটা ব্যাপার আছে, যাই হোক, আমি শয়তানের প্রসঙ্গে লেগে গেছি। সেম খোদ ট্রাম্পের একটা ভালো দিক আছে, হ্যাঁ, ইন্ডিয়ারে যাতা দিতেছে, যদিও সে শয়তানের চেয়ে বড় কিছু ভয়ঙ্কর। বিষয়টা যে শয়তানটা তোলা হাওলা করলে জায়গা, ট্রাম্পে কোনোভাবেই জামানি যায় না, ঠিক আছে? যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই হলো গিয়ে কর্পোরেশনগুলোর চেহারা। যে কর্পোরেশনগুলো আজকে দুনিয়ারে চালাইতেছে, রাষ্ট্রগুলো কিন্তু এখন কর্পোরেশনের অধীন, এটা তো জানো তোমরা। অর্থাৎ রাষ্ট্র কর্পোরেশনের কাছে কি বিক্রি হয়ে গেছে। যাই হোক, আমরা এটা পরে যাই। ডোনাল্ড ট্রাম্পের আরেকটা গুরুত্বপূর্ণ দিক কই, সে কিন্তু ফাইট ব্যাক দিতেছে রাষ্ট্রকে ইয়ার হাত থেকে সরাই আনতে, কর্পোরেশনের হাত থেকে। কিন্তু সেই ফাইট ব্যাকটা দিতেছে, এটা দুর্ভাগ্যজনক দিক হইলো তাকে ওই কর্পোরেশনের একটা অংশে শক্তি লিয়ে ফাইটটা দিতে হইতেছে। এটা হলো দুর্ভাগ্যজনক। আমি তো তোমাদেরকে এই বাস্তবতাটা বলতে পারছি যে ভারতের আজকের বাস্তবতাটা কি। এই যে ভারতের একটা জিনিস তুমি লক্ষ্য করছো, অর্থাৎ আচ্ছা যাই হোক, আমি আগে ইয়াটায় যাই, খেয়ে হারায় ফেলাবো হয়তো। আমার যে আলোচনার বিষয়টা ছিল যে পশ্চিমা রাষ্ট্রে নৈতিকতার জায়গাটা বুঝছো তো তোমরা। ভারতের সব না খায় মরে যায়, খেয়ার সমস্যা নেই, তার কর্পোরেশনের হাতে পয়সা আসবে যুক্তরাষ্ট্রের। বিষয়টা আমি তোমার বলতে পারছি, এটাই হলো তাদের মূল লক্ষ্য।
কিন্তু ইসলাম এই ক্ষেত্রে কেন চ্যালেঞ্জ, আমি এটা ইনশাআল্লাহ সিরিজের পরবর্তী অংশে আলোচনা করব। আজকে আমরা গুণগত দিক, পশ্চিমা রাষ্ট্রের গুণগত দিক, এদের চরিত্র কেমন, প্রকৃতি কেমন, মানুষের প্রতি এদের দায় দরদ কেমন, এই জিনিসটা আমি আলোচনায় আজকে বলতে পারছি। পরের অংশে ইসলামী রাষ্ট্র এখানে কী করতে পারে, পশ্চিমা রাষ্ট্র ব্যতিক্রমী উদাহরণগুলো কী এবং ওই উদাহরণগুলোর পিছনের আসল ফান্ডাটা কী, আমি সেগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ইয়াতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।